সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ সন্ধ্যা। আমি সৃষ্টি দে। আমার সেশন 20-21 সঙ্গীত বিভাগ এবং আমার পাশে আছে বিজয় কৃষ্ণ দাস। ওকে, আমি বিজয় কৃষ্ণ দাস, ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, 2021 সেশন। এখন আমরা আমাদের প্রোগ্রামটা শুরু করব। তো প্রথমে আজকে পাবলিক স্পিকিং ট্রেনিং প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আজকের প্রোগ্রামটিতে সহযোগী আয়োজক হিসেবে রয়েছে ইংলিশ উইথ আরইউ, ইএডি টক্স, ইএ ইংলিশ একাডেমি। আজকের এই সময়ে পাবলিক স্পিকিং কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি। পাবলিক স্পিকিং শুধু কমিউনিকেশন নয়, অডিয়েন্সের সাইকোলজি বুঝতেও অনেক গুরুত্বপূর্ণ। আর এভাবে পাবলিক স্পিকিং যারা চর্চা করে তারা আসলে 1 ধাপ নয়, 2 ধাপ নয়, তারা আসলে 10 ধাপ এগিয়ে যায় অন্যদের থেকে। আমরা এ পর্যায়ে আমাদের প্রোগ্রামটা শুরু করব। আমাদের সম্মানিত ম্যাডাম ফাহামিদা ম্যাম উপস্থিত থাকতে পারছে না, তাই তাকে ছাড়াই আমরা শুরু করতে যাচ্ছি। এই মুহূর্তে প্রোগ্রামটি উদ্বোধনের জন্য আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সভাপতি বন্ধন ব্যানার্জিকে। সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় শিক্ষার্থী বন্ধু এবং উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। আজকে পাবলিক স্পিকিং প্রোগ্রামে আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ইংলিশ উইথ রাজশাহী ইউনিভার্সিটি ক্লাব কর্তৃক আজকের এই আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত যে এই গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করতে পেরেছি। আমাদের ক্লাবের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ইংরেজি ভাষা বাড়ানোর দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলী গড়ে তোলা। এই যে পাবলিক স্পিকিং যে আমাদের শুধু যে ক্যারিয়ারের ক্ষেত্রেই করবে সেটা আমাদের ব্যক্তিগত জীবনেও এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের কর্মশালা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং নিজেদের যে চিন্তাভাবনা এটাকে সুন্দরভাবে প্রকাশ করতে সাহায্য করে। আজকের প্রোগ্রামে আপনারা সবাই মনোযোগ সহকারে অংশ নিন, প্রশ্ন করুন এবং নিজের সর্বোচ্চ দিয়ে শেখার চেষ্টা করুন। এবং এই যে আমাদের প্রোগ্রামগুলো এদের জীবনের যে উন্নতির সিঁড়ি এটার হিসেবে কাজ করুন। আমাদের প্রোগ্রামকে সফল করার জন্য যে সব ক্লাবের সদস্য, স্বেচ্ছাসেবিক এবং যারা কাজ করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পরিশেষে আমি ঘোষণা করছি যে ইংলিশ উইথ রাজশাহী ইউনিভার্সিটি ইএডি টক্স এবং ইএ কর্তৃক পাবলিক স্পিকিং প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আমাদের প্রোগ্রামে থাকছে প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা এবং প্রধান বক্তা। এই মুহূর্তে আমরা আমাদের ইরুয়ের সম্মানিত প্রেসিডেন্ট বন্ধন ব্যানার্জিকে অনুরোধ করব আমাদের সম্মানিত 2 বক্তাকে মেডেল পরিয়ে দেওয়ার মাধ্যমে যেন সম্মানিত করা হয়। আমাদের যাদেরকে প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তাকে দেখলেন ওনারা কিন্তু প্রিভিয়াস স্টুডেন্ট ছিল, এটাই তাদের অর্জন। একটা তালি হয়ে যাক। এখন আমি প্রথম বক্তাকে অনুরোধ করব মঞ্চে এসে কিছু বলার জন্য। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। সো আজকে পাবলিক স্পিকিং ট্রেনিং প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের সেশনের মাধ্যমে আমরা পাবলিক স্পিকিংয়ের আদ্যপান্ত সব ব্যাপারগুলো জানব। সাধারণত আমরা দেখি পাবলিক স্পিকাররা খুব সুন্দর করে স্পিচ দিয়ে যায়, কিন্তু তাদের স্পিকিংয়ের পিছনে যে মেকানিজমটা আছে,
সিক্রেটগুলো আছে সেগুলো কিন্তু তারা কখনো রিভিল করে না। বাট আজকের সেশনের মাধ্যমে কীভাবে একজন কনফিডেন্ট পাবলিক স্পিকার হিসেবে নিজেকে গড়ে তোলা যায় সেই ধরনের প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স আমরা আজকে রিভিল করে দেবো ইনশাআল্লাহ। আমরা প্রথমে পাবলিক স্পিকিং সম্পর্কে একটু আইডিয়া নিয়ে থাকবো, কারণ হচ্ছে আপনি একটা স্কিল শিখবেন, আপনি যদি এই সম্পর্কে না জানেন তাহলে কিন্তু আপনি এই স্কিলটা শিখতে পারবেন না। এটা সব ক্ষেত্রেই আপনি যেই কাজটি করতে যাবেন সেই কাজ সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন সেই কাজটা কেমন হতে পারে, সেটা অ্যাডভান্টেজ কী, তাহলে কিন্তু আপনি ওই স্কিলটা শিখতে পারবেন না, যেমন জানতে পারবেন না। যার জন্য আমাদের প্রথমে পাবলিক স্পিকিংয়ের কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। সো কনসেপ্ট অফ পাবলিক স্পিকিং আমাদের প্রথমে ক্লিয়ার হতে হবে, রাইট? সো আমরা যদি প্রথমে পাবলিক স্পিকিং এই দুটো ওয়ার্ডকে এক্সপ্লেন করি তাহলে আমরা কি জানতে পারি? পাবলিক অ্যান্ড স্পিকিং। পাবলিক মানে হচ্ছে এখানে আপনার অডিয়েন্স থাকবে, মানুষ থাকবে, পাশাপাশি স্পিকিং থাকবে। এখানে সবাই তো কথা বলবে না, যে কোনো একজন বা দুইজন কথা বলবে, একজন কথা বলবে অ্যাট এ টাইম। সো পাবলিক স্পিকিং আসলে কি, পাবলিক স্পিকার আসলে কে, আমাদের এই ব্যাপারটা জানা প্রয়োজন। তার আগে আমরা একটা তথ্য দিতে চাই পাবলিক স্পিকিং সম্পর্কে, সেটি হচ্ছে আপনারা তো জানেন স্কিল দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে হার্ড স্কিল আর একটা হচ্ছে সফট স্কিল। সাধারণত এই হার্ড স্কিলগুলো হচ্ছে আপনার যারা ডক্টর, তারা যে ডক্টরে তাদের ভিতরে যে স্কিলটা আছে সেটা হচ্ছে হার্ড স্কিল। যারা ইঞ্জিনিয়ার, যারা হচ্ছে আপনার পেইন্টার, এগুলো হচ্ছে হার্ড স্কিল। অপরদিকে কমিউনিকেশন, প্রেজেন্টেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং, সাইকোলজি, এগুলো হচ্ছে আপনার সাইকোলজি যেটা অকুপেশন সেটা বলছি না, বাট মানুষের সাইকোলজি বোঝা, মানুষকে রিড করা, এগুলো হচ্ছে আপনার সফট স্কিল। এখন পাবলিক স্পিকিংয়ের অবস্থানটা কোথায় আমাদের তো জানতে হবে না? সো পাবলিক স্পিকিং আপনি যদি বলেন যে হার্ড স্কিলের প্রথম ক্যাটাগরিতে অবস্থান করছে, সফট স্কিলের প্রথম ক্যাটাগরিতে অবস্থান করছে, এটা হচ্ছে সফট স্কিলের প্রথমে। আর যদি আপনি সফট স্কিল এবং হার্ড স্কিল দুটা কম্পেয়ার করে বলেন তাহলে এটা প্রথম সারিতেই অবস্থান করবে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে ডিমান্ডেবল এবং সবচেয়ে অ্যাকসেপ্টেবল অকুপেশন হচ্ছে আপনার পাবলিক স্পিকিং। এটা একটা প্রফেশন, এটা আমাদের দেশে হয়তো প্রফেশন হিসেবে অ্যাড্রেস করা হয় না কখনোই, বাট আপনি যদি ইন্টারন্যাশনাল চিন্তা করেন এটাকে একটা অকুপেশন হিসেবে হায়ার করা হয়। আপনি হচ্ছে বিভিন্ন জায়গায় দেখে থাকবেন যে ট্যাড টক্স, আপনারা সবাই জানেন যে ট্যাড টক্সে খুবই জনপ্রিয় যারা বিভিন্ন সেক্টর এক্সপার্ট যারা তারা এসে স্পিচ দিয়ে থাকে। আপনি জানেন তাদের ডিমান্ড কতটুকু? এখানে যদি একজন আমরা ধরেন ব্রেনে ব্রাউন, একজন হচ্ছে আপনার আমেরিকান স্পিকার, তাকে যদি এখানে নিয়ে আসতাম তাহলে তার পেমেন্ট কত করতে হতো আপনারা জানেন? কোনো আইডিয়া আছে? 4 থেকে 5 লাখ টাকা তাদেরকে পেমেন্ট করতে হতো আমাদের টাকায়, বা আপনি যদি ডলারে কনভার্ট করেন তাহলে সেটা আরও অনেক বেশি হবে। বাট আমাদের যেহেতু মুদ্রাস্ফীতি আছে সেক্ষেত্রে আরও বেশি হবে আর কি আমাদের ইয়েতে। সো যেটা হোক না কেন, আমরা পাবলিক স্পিকিং সম্পর্কে একটু ধারণা নিলাম। পাবলিক অ্যান্ড স্পিকিং, যেখানে মানুষ থাকবে, এখন একজন স্পিকার কথা বলবে। তো আপনারা বলেন তো দেখি পাবলিক স্পিকার তাহলে আসলে কে? আপনি ধরেন যে আমরা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন ধরনের স্টল আছে সেখানে অনেক মানুষ থাকে, রাইট? সেখানে আপনি যদি গিয়ে কথা বলা শুরু করেন তাহলে আপনি একজন পাবলিক স্পিকার হয়ে যাবেন? সেখানে তো পাবলিক আছে অ্যান্ড আপনি একজন স্পিকার, আপনি কথা বলা শুরু করেন, পাবলিক স্পিকার হয়ে যাবেন না। ধরুন বাজারে অনেক মানুষ আছে, হাজার হাজার মানুষ বাজারে থাকে, আপনি যদি গিয়ে সেখানে উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলা শুরু করেন, আপনি কি পাবলিক স্পিকার হয়ে যাবেন? না, কারণ সেখানে পাবলিকও আছে, আপনি স্পিকারও আছেন। তাহলে এটা কিন্তু পাবলিক স্পিকিং হচ্ছে না। তাহলে পাবলিক স্পিকিং অডিয়েন্সের তো খুব একটা কাজ থাকে না, স্পিকারের বেশিরভাগ ক্ষেত্রে কাজ থাকে। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলেন তো দেখি পাবলিক স্পিকার আসলে কে? এনিওয়ান পাবলিক স্পিকার কে? তাহলে পাবলিক স্পিকার? আপনি বাজারে গিয়ে যদি কথা বলেন উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে, আপনি পাবলিক স্পিকার না। আপনি যদি কোনো স্টলে বসে কথা বলেন, আপনি পাবলিক স্পিকার না। তাহলে পাবলিক স্পিকারটা তাহলে কে? এনিওয়ান বলেন, সাহস করে বলেন। একদম যে অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে ব্যাপারটা এরকমটা না। জাস্ট আপনি কী মনে করেন পাবলিক স্পিকার আসলে কে, একটু জাস্ট বললে ভালো হয়। রাইট, আপনি যদি বাজারে গিয়ে একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে কথা বলেন তাহলে হয়ে যাবে, পাবলিক স্পিকার হয়ে যাবেন? পার্টিকুলার অডিয়েন্স লাগবে। পাবলিক স্পিকার হচ্ছে সেই ব্যক্তি যে আরেকটা ব্যক্তির সাথে ভালো একটা কমিউনিকেশন বিল্ড আপ করতে পারে। ওয়ান্ডারফুল, আপনাদের মতামতগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। তার সাথে আমি একটু অ্যাড করতে চাই, পাবলিক স্পিকার হচ্ছে তিনি যে অডিয়েন্সকে ইনফ্লুয়েন্স করতে পারে, যে অডিয়েন্সের ইমোশনকে কানেক্ট করতে পারে,
আমি বাজারে গিয়ে যদি কথা বলি তাহলে আমার কথা কিন্তু কেউ শুনবে না, হ্যাঁ, তাদের ইমোশনকে কিন্তু আমি কানেক্ট করতে পারবো না। বাট আমি যদি এখানে কথা বলি, আমি প্রপার মেথডগুলো যদি এক্সিকিউট করি, আপনাদের কিন্তু আমি কানেক্ট করতে পারবো, রাইট? সো যে কানেক্ট করতে পারে ইমোশনালি অডিয়েন্সকে স্পিকারের সাথে, সেই হচ্ছে পাবলিক স্পিকার। যে ইনফ্লুয়েন্স করতে পারে সে হচ্ছে পাবলিক স্পিকার, আদারওয়াইজ সে কিন্তু স্পিকার। আমরা যদি একটা এক্সাম্পল দেখি পাবলিক স্পিকার সম্পর্কে, রিয়েল লাইফ এক্সাম্পল। আমরা এখানে যারা আছি সবাই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, রাইট? আমরা স্কুল এবং কলেজ লেভেল পার করে এখানে এসেছি। আমি যদি স্কুল কলেজ লেভেলের কথাটাই বলি, সেখানে আমাদের অনেক টিচার ছিল যাদের সংস্পর্শ পেয়ে, যাদের ক্লাস করে পড়াশোনা করে আমরা কিন্তু এখানে এসেছি। আমাদের সবার ক্লাসগুলো কি ভালো লাগতো? যদি আপনাকে প্রশ্ন করি যে আপনার প্রিয় শিক্ষককে, আপনি কি সবার কথা বলবেন? না, বলবেন না। আমাদের বেশ কিছু টিচার ছিল যাদের কথা আমাদের খুবই ভালো লাগতো। 1 ঘন্টার ক্লাস যদি তারা 2 ঘন্টা নিত, আমাদের খুব একটা বেশি খারাপ লাগতো না। অপরদিকে আমাদের বেশ কিছু টিচার ছিল যাদের ক্লাসগুলো আমাদের খুব বেশি ভালো লাগতো না, আমরা এনজয় করতাম না, বোরিং হয়ে যেতাম, ক্লাসে ঘুমিয়ে যেতাম, রাইট? এবং ওই স্যারগুলো ক্লাসে আসলে আমরা ওয়েট করতাম কখন ক্লাসটি শেষ হয়, ঠিক কি না? সো এখানে যার ক্লাসগুলো আমাদের ভালো লাগতো, যে শিক্ষকদের, তারা কি আমার আত্মীয় স্বজন, পরিবারের কেউ? না। আর যাদের ক্লাসগুলো আমাদের খুব বেশি ভালো লাগতো না, তারা কি আমাদের শত্রু? না, শত্রু না। এখানে ভালো লাগে এবং মন্দ লাগার ব্যাপারটি কেন বলতে পারবেন? বলুন তো দেখি একজন। কেন আমাদের ওই টিচারদের ক্লাস ভালো লাগতো, কেন একটা সংখ্যক টিচারদের ক্লাস আমাদের ভালো লাগতো না? এনিওয়ান? এখানে পাবলিক স্পিকিংটা ম্যাটার করে। আমরা কিন্তু অলরেডি জেনে আসলাম পাবলিক স্পিকার কে, যে অডিয়েন্সকে ইমোশনালি কানেক্ট করতে পারে, যিনি অডিয়েন্সকে ইনফ্লুয়েন্স করতে পারে। যে শিক্ষকদের ক্লাস আমাদের ভালো লাগতো, ওনার স্টুডেন্টদেরকে কানেক্ট করতে পারতো, ইমোশনালি ইনফ্লুয়েন্স করতে পারতো, যার জন্যই ওনারা হচ্ছে আমাদের প্রিয় শিক্ষক, রাইট? আর যারা কানেক্ট করতে পারতো না, তারা হচ্ছে আমাদের প্রিয় শিক্ষক না, বা তাদের আমাদের ক্লাসগুলো ভালো লাগতো না। শিক্ষকদের সম্মান রেখেই বলছি। সো আমরা তাহলে একটু অ্যাডভান্টেজটা জানবো, কেন আমাকে ইংলিশ শেখা জরুরি, পাবলিক স্পিকিং শেখা জরুরি। আমি তো টিচার হব না। এখানে অনেকেই আছেন যারা বিজনেসম্যান হবেন বা অন্য অন্য অকুপেশনে যাবেন, আপনি টিচার হতে চান না, তাহলে কি আপনার জন্য পাবলিক স্পিকিং শেখা জরুরি না? আমি বলবো পাবলিক স্পিকিং সবার জন্য শেখা জরুরি। যেমন আপনি যদি একজন ডাক্তার হয়ে থাকেন, আপনার পাবলিক স্পিকিং শেখা জরুরি, যদিও আপনি অডিয়েন্সকে সামনে স্পিচ দিবেন না। যদি আপনি একদম রিয়েল, আমার লাইফে একটা এক্সাম্পল বলি। আমার গ্রামে একজন ডাক্তার রয়েছেন, ওনার নাম হচ্ছে হারুনাল মাকসুদ। তিনি নারী এবং শিশু এবং নারী বিশেষজ্ঞ ডাক্তার। আমি যদি টার্মটা ভুল থাকি, ভুল হতে পারে। তিনি মেডিসিনের ডাক্তার, খুব বেশি জনপ্রিয় একজন ডাক্তার। উনি হচ্ছে ওই রুগীদের ইমোশনালি কানেক্ট করতে পারে, রুগীদের সব সমস্যাগুলো জানেন, খুঁটিয়ে খুঁটিয়ে জানেন, রুগীদের সাথে ভালো বিহেভ করেন। এর জন্য তিনি সবার প্রিয় ডাক্তার হিসেবে গড়ে উঠেছেন। এমনকি আমাদের পাশের গ্রাম, তারপরের গ্রাম থেকেও তার কাছে আসেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে উনি ইমোশনালি কানেক্ট করতে পারেন অডিয়েন্স বা তার রুগী যারা, তাদের সাথে মিশতে পারেন খুব ভালোভাবে, যার জন্য তিনি জনপ্রিয় ডাক্তার হিসেবে গড়ে উঠেছেন। তিনি ওনার চাকরি শেষে, যিনি অফ ডে আছেন, ওই সময়টাতে বসেন, তিনি সিরিয়াল দিয়ে কুলাতে পারেন না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আপনি যদি একজন ডাক্তার হতে চান বা হয়ে থাকেন, পাবলিক স্পিকিং আপনাকে ওই পর্যায়ে নিয়ে যাবে। আপনি যদি একজন এন্টারপ্রেনার হতে চান, আপনাকে নিশ্চয়ই আপনাকে প্রোডাক্ট বা সার্ভিস আপনাকে সেল করতে হবে। এই পাবলিক স্পিকিং থাকলে আপনি কয়েক ডাবল এগিয়ে থাকতে পারবেন অন্যদের থেকে। আপনি ধরুন কিচ্ছু হতে চান না, আপনি কৃষিকাজ করে বাড়িতে থাকতে চান, তাহলে আপনার জন্য পাবলিক স্পিকিং শেখা কেন জরুরি? দিন শেষে কিন্তু আপনার একটা পরিবার আছে, পরিবারকে লিড দিতে হয়, রাইট? মাঝে মধ্যে বিভিন্ন ধরনের করতে হয়, মানে সিরিমনি করতে হয়, বিভিন্ন ধরনের আপনার হচ্ছে অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে হয়, বিয়ে শাদী হয়, অনেক কিছু হয়। সেগুলো কিন্তু আমাদের লাইফের একটা অংশ। আপনি যদি একজন শিক্ষক নাও হয়ে থাকেন, এন্টারপ্রেনার নাও হয়ে থাকেন, ইঞ্জিনিয়ার নাও হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের ওইগুলো ব্যাপারগুলো ম্যানেজ করতে হয়। তখন আপনি টেকনিক্যালি হ্যান্ডেল করতে পারবেন। ধরেন আপনি সব ব্যাপারগুলো পরিচালিত করছেন, আপনার হচ্ছে একজন ম্যানেজমেন্ট পার্সন হিসেবে আপনার বাড়িতে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, তখন আপনার আঙ্কেলকে দিয়ে একটা কাজ করানোর প্রয়োজন হয়ে পড়ছে, কিন্তু আপনি একা তো সব কাজ করে কুলাতে পারবেন না, আপনি সব ম্যানেজ করতেছেন। তখন কিভাবে আপনার আঙ্কেলকে এই কাজটি তাকে দিয়ে করানো যায়, ওই অ্যাপ্রোচটা আপনি জানবেন, তাছাড়া কিন্তু আপনি জানবেন না। আপনি হয়তো ওনাকে বললেন যে আঙ্কেল এই কাজটি করেন, আমি তো পারতেছি না, আমার অন্য ব্যাপারগুলো ম্যানেজ করতে হচ্ছে। উনি হয়তো বা ভাববে যে আমার ভাতিজা হয়ে আমার কীভাবে অর্ডার করে
বাট আপনি একজন পাবলিক স্পিকার হয়ে থাকলে ব্যাপারটা জানবেন, কীভাবে ওনাকে অ্যাপ্রোচ করা যেতে পারে, কীভাবে ওনাকে বলা যেতে পারে যে আপনি এই কাজটি করেন। উনি মনেই করবে না, বুঝতেই পারবে না। পাবলিক স্পিকার হয়ে থাকলে হতে চাইলে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয় আমাদের। পাবলিক স্পিকিং কিন্তু একটা বিষয়ের নাম না বা একটা নলেজের সমন্বয় না, এটা হচ্ছে 156টা স্কিলের সমন্বয়। হ্যাঁ, আপনি যদি একজন, আমি বললাম তো, ডাক্তার হতে চাইলে বা ডাক্তার হয়ে থাকলে আপনার এই স্কিলটা শেখা জরুরি, বা অন্যান্য যে কোনো অকুপেশনে যান না কেন আপনার এটা জরুরি। এখানে আপনার 156টা স্কিলের সমন্বয় আছে, যেটা আপনি একদিনে হয়তো শেখা সম্ভব না। আপনাকে একটা সার্টেন টাইম আপনাকে এখানে স্পেন্ড করতে হবে, তারপরে আপনি এটা শিখতে পারবেন। সো পরবর্তী, আমরা তো অ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করলাম। সো পরবর্তী টপিকে যাওয়ার আগে আপনাদের একটু আস্ক করব যে আপনাদের এইটুকু বুঝতে পেরেছেন কিনা, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে। আপনারা হাসবেন না। সো বাবুরা, আমরা যে এতক্ষণ আলোচনা করলাম পাবলিক স্পিকিং নিয়ে, তোমরা বুঝতে পেরেছো? তুমি হাসছো কেন? আচ্ছা, সো এখন হয়তো আপনারা কি অকওয়ার্ড ফিল করেছেন একটু হলেও? আপনারা কি বাবুরা বলে যে অ্যাড্রেস করলাম? আপনারা কিন্তু বাবু না, আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনারা কি অকওয়ার্ড ফিল করেছেন? হয়তো এখন করেননি, আমি বলছি যে আপনারা হাসবেন না বা হচ্ছে একটু ওভাবে নেবেন না। আমি যদি পুরোটা সেশন এভাবে বাবুরা অ্যাড্রেস করে করি, পরিচালনা করি, তাহলে কি আপনারা ভালো ফিল করবেন? ভালো লাগবে? লাগবে না, কারণ আপনারা বাবু না, আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যথেষ্ট ম্যাচিউর আপনারা, রাইট? সো আমি যদি আপনাদেরকে রং অডিয়েন্স ভেবে বক্তব্য দিয়ে যাই, সেটা কি আপনার ফলপ্রসূ হবে? না। এর জন্য আমাকে অডিয়েন্স সম্পর্কে জানতে হবে। অডিয়েন্সটা কোন ক্যাটাগরির, অডিয়েন্সটা কী চায় অ্যাকচুয়ালি আমার থেকে। আরও তো অনেক স্পিকার রয়েছে, আপনি কিন্তু আরও আমার থেকে অনেক ভালো ভালো স্পিকারের কথা শুনতে পারেন ইউটিউবে গিয়ে। আপনি এখানে এসে কেন আপনি আমার কথাটাই শুনবেন? এটা ওইরকম একজন স্পিকার হতে হলে আমাকে অডিয়েন্স সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে। যার জন্য এখন আমার আলোচনার বিষয় হচ্ছে অডিয়েন্স রিসার্চ। অডিয়েন্স রিসার্চ, যেহেতু আমরা পাবলিক স্পিকার হব, এটা ওয়ার্কশপ। এখানে কিন্তু আমি কোনো ধরনের স্পিচ দিতে আসিনি সত্যিকার অর্থে, আমি জাস্ট কিছু আইডিয়া শেয়ার করতে এসেছি। এখানে আমরা একজন কনফিডেন্ট পাবলিক স্পিকার হওয়ার জন্য আমরা কিছু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য এসেছি। এখন আপনি হয়তো বা কখনও স্টেজ এক্সপিরিয়েন্স করেননি, আজকে হয়তো আপনি যদি এখানে আসেন, এটা আপনার ফার্স্ট টাইম হতে পারে। আমি কিন্তু খুব বেশি স্টেজ এক্সপিরিয়েন্স করিনি, খুব কম সংখ্যক করেছি। আর গত বছর কিন্তু আপনাদের মতো আমি এখানে বসেছিলাম। এই প্রোগ্রামটা করতে 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 আজকে হয়তো বা আমার একটু স্টেপ আপ হয়েছে, একটু লেভেল আপ হয়েছে, জাস্ট এতটুকুই। সো আপনি যখন পাবলিক স্পিকিং একটা ওয়ার্কশপ নেবেন বা আপনি একটা স্পিচ দিবেন, তখন আপনাকে অডিয়েন্স সম্পর্কে জানতে হবে। তাছাড়া আপনার স্পিচটা কিন্তু ফলপ্রসূ হবে না। কারণ হচ্ছে, আমি যদি একটা স্পিচ রেডি করে নিয়ে আসি ক্লাস 5 স্টুডেন্টদের জন্য, এখানে যদি এসে দেখি ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে আমার স্পিচটা ফল করবে। আর আমি যদি একটা স্পিচ নিয়ে আসি যারা হচ্ছে আপনার টিচারদের জন্য, কিন্তু আপনার এখন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, এটাও কিন্তু ফল করবে, কারণ আপনার টিচার না। যার জন্য অডিয়েন্স রিসার্চটা আমাদের খুব বেশি জরুরি। আমরা কয়েকটি মেথড ফলো করবো অডিয়েন্স রিসার্চ করার ক্ষেত্রে। প্রথমে আমরা তাদের ইনস্টিটিউশন জানবো, তারা কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, একটু লিখবেন কষ্ট করে। জানবো তারা কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তারা কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা কলেজের শিক্ষার্থী, নাকি তারা মাদ্রাসার শিক্ষার্থী, বা মাদ্রাসার হলে কোন মাদ্রাসার শিক্ষার্থী, তার মিডিয়ামটা কি, বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম। এটা যত স্পেসিফিকলি আপনি জানবেন, তত সাকসেসফুল একটি স্পিচ ডেলিভারি করতে পারবেন। যত আপনার ভিতরে কনফিউশন থাকবে যে অডিয়েন্সটা কী ধরনের হতে পারে, তাহলে কিন্তু আপনি কনফিডেন্ট পাবেন না, আপনার স্পিচটা কিন্তু সাকসেসফুল হবে না। আর পৃথিবীতে যত স্পিচগুলো ফল ডাউন করেছে, এর ভিতরে সবচেয়ে বড় রিজন ছিল যে অডিয়েন্স সম্পর্কে তাদের স্পিকারদের ধারণা ছিল না, যার জন্য ওই স্পিচটা ফল করেছে। সো এই ছিল আমার, আর কয়েকটা পয়েন্ট ছিল, ওগুলো আমরা পরবর্তী আশা করি ইনশাল্লাহ আরও বেশ কিছু সেশন আমাদের হবে। আমাদের যে অনুষ্ঠান মধ্যমণি ইফতেখার কালাম ধ্রুব ভাই, তিনি আমাদেরকে আরও বেশি বেশি পাবলিক স্পিকিং সেশন উপহার দিবেন খুব দ্রুতই আশা করি ইনশাল্লাহ, তখন আমরা খুঁটিনাটি ব্যাপারগুলো জানবো। সো আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপারে আমি আলোচনা করতে চাই আপনাদের সামনে, তারপরে আমি এই জায়গাটা ত্যাগ করব। সেই ব্যাপারটি হচ্ছে, পাবলিক স্পিকিং হচ্ছে 100% একটি প্যাকেজ। ধরুন পাবলিক স্পিকিং 100% একটি প্যাকেজ।
এখানে 80% ম্যাটার করে একটা টপিক, সেটা কী হতে পারে বলুন তো আপনারা? 100%-এর ভিতরে 80% ভ্যালু ক্যারি করে একটা টপিক বা একটা বিষয়, সেটা কী হতে পারে? সরি, বডি ল্যাঙ্গুয়েজ। আপনার কথা, আপনার বাচনভঙ্গি, এই ব্যাপারগুলো তো অবশ্যই ভ্যালুয়েট করবেই, বাট আপনি যদি একটা 100% সাকসেসফুল স্পিচ ডেলিভার করতে যান, ডেফিনেটলি আপনাকে বডি ল্যাঙ্গুয়েজটা পারফেক্টলি শো করতে হবে। যেমন ধরুন, আপনি এখন স্যাড কোনো স্টোরি বলবেন, সেটা যদি হেসে হেসে বলেন, ব্যাপারটা কি ভালো হবে? আপনি খুবই এক্সাইটেড, আপনি খুবই আপনার এক্সাইটমেন্ট নিয়ে একটা বিষয় বলবেন, সেটা যদি আপনি খুব আস্তে করে খুব লো ভোকালে বলেন, সেটা কি এক্সাইটমেন্ট শো করবে? কখনোই করবে না। আপনার পজিশনকে এক্সপ্রেস করার জন্য বডি ল্যাঙ্গুয়েজটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা বডি ল্যাঙ্গুয়েজটা কয়েকটা ক্যাটাগরিতে জানবো। একটি হচ্ছে আপনার জেস্চার। আচ্ছা, বডি ল্যাঙ্গুয়েজটা একটু কাইন্ডলি লিখে নেবেন, একটু কষ্ট করে। জেস্চারটা হচ্ছে আপনার আমাদের ইশারা ইঙ্গিত, আমি যে হাত মুভ করছি বারবার, এটা হচ্ছে আমাদের জেস্চার, অনেকে হ্যান্ড জেস্চার বলে থাকেন। আরেকটি হচ্ছে পশ্চারটা আমরা ছবি তোলার সময় পোজ দিই, এটা হচ্ছে পশ্চার। আমার পুরো বডিটা কেমন দেখাবে, কতটুকু কনফিডেন্ট দেখাবে, সেটা আমাদের পশ্চার এনশিওর করবে। ধরুন আমি এখন খুবই স্যাড, আমাদের সাধারণত কয়েকটা সিচুয়েশন হয়ে থাকে, আমরা খুবই এক্সাইটেড থাকি, খুবই স্যাড থাকি। যেমন আমি যদি লিখি এক্সাইটেড, ইউজুয়াল যেটা আমি সাধারণত থাকি, আর হচ্ছে স্যাড। আমাদের সাধারণত 3টা সিচুয়েশন হয়ে থাকে। কখন আমরা খুবই এক্সাইটেড থাকি, কখনো ইউজুয়ালি কথা বলি, যেমন আমি এখন এক্সাইটেডও না, খুবই স্যাডও না। আরেকটি হয়েছে আমাদের স্যাড। সো আমি এক্সাইটমেন্টটা কীভাবে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে এক্সপ্রেস করতে পারি? ধরুন বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে শিরোপা নিয়ে দেশে ফিরেছেন, আমি যদি এটা বলি খুব এক্সাইটমেন্ট নিয়ে, বাংলাদেশের টাইগাররা ইন্ডিয়াকে হারিয়ে শিরোপা নিয়ে দেশে ফিরেছেন, কিছুটা এক্সাইটমেন্ট, একটা ভাব চলে আসছে না? আমি যেটা আগে ছিলাম, 1 মিনিট আগে ছিলাম, আমি সেটা যদি এভাবে বলতাম, বাংলাদেশের টাইগাররা ইন্ডিয়াকে হারিয়ে শিরোপা নিয়ে দেশে ফিরেছে, এটা কি এক্সাইটমেন্টের কোনো বোঝা যায়? বোঝা যায় না। আপনি যদি এক্সাইটমেন্ট শো করতে চান, আপনি যদি স্যাড শো করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বডি ল্যাঙ্গুয়েজটা এক্সিকিউট করতে হবে। তারপর ইউজুয়ালি যখন আমরা কথা বলি, সেক্ষেত্রে আমাদের খুব বেশি এক্সাইটেড হওয়ার দরকার পড়ে না, তখন আমরা জাস্ট হ্যান্ড জেস্চারের মাধ্যমেই কিন্তু এটা করতে পারি। বাট পুরোটা সেশন জুড়ে আপনি যদি স্যাড না থাকেন, এক্সাইটেড না হন, আপনাকে জেস্চার অ্যান্ড পশ্চার দুটাই কিন্তু এক্সিকিউট করতে হবে অলওয়েজ। আপনি যখন আমি ধরেন আমি স্যাড না, তখন কি আপনি শুয়ে পড়ে কথা বলবো, বসে কথা বলবো না? আমি সবসময় জেস্চারটাও ঠিক রাখবো, পশ্চারটাও ঠিক রাখবো। ধরুন আমি খুবই স্যাড, আমি যদি আমার রিয়েল লাইফ একটা স্যাড স্টোরি বলি, সেটা হচ্ছে যখন আমরা ছোটো ছিলাম, আমার দাদা বাজার থেকে আসার সময় প্রত্যেক দিন আমাদের জন্য মজা নিয়ে আসতেন, চকলেট, বিস্কিট, চানাচুর নিয়ে আসতেন। আমরা সকালে ঘুম থেকে উঠে দাদার কাছে যেতাম, দাদা আমাদেরকে ওই মজাগুলো দিতেন, আমরা ভাই বোনেরা যারা ছিলাম খুব মজা করে খেতাম। কিন্তু দাদা এখন আমাদের মাঝে নেই, তিনি পরপর চলে গেছেন। আমরা যখন বাড়িতে যাই, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার সময় দাদার এই এক্সাইটেড মোমেন্টগুলো মনে হয়, ইন্টারেক্টিভ মোমেন্টগুলো মনে হয়। এখন দাদা আমাদের মাঝে না থাকলেও সে কিন্তু আমাদের অন্তঃকরণে অবস্থান করছেন, তার প্রত্যেকটি স্মৃতিগুলো আমাদের এখনও ভাসে। এটা কিন্তু একটা স্যাড স্টোরি বা স্যাড একটা বিষয়, ইমোশনাল একটি বিষয়। এটা আমি যদি হেসে হেসে খুব চিৎকার করে বলি, ব্যাপারটা কি শোভনীয় হবে? না। এটা করার জন্য আপনার পাবলিক স্পিকিংয়ের যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বডি ল্যাঙ্গুয়েজ, সেটা শো করতে হবে। এই জন্যই বডি ল্যাঙ্গুয়েজটা 100% একটা প্যাকেজের 80% ভ্যালু ক্যারি করে, রাইট? সো আশা করছি আপনারা খুব সুন্দরভাবেই ব্যাপারগুলো অ্যাকসেপ্ট করেছেন। আমার নাম এখনও বলিনি, হ্যাঁ, আমাদের অ্যাঙ্করও বলেনি। আমি 3টা নাম বলবো, আপনারা আমাকে গেস করবেন যে কোনটা আমার নাম হতে পারে।
আমার নাম হচ্ছে তোফাজ্জল, আমার নাম হচ্ছে রাশেদ, আমার নাম হচ্ছে সাকিব। সাকিব কে বললেন? সাকিব। তোফাজ্জল কে বলছেন? তারপরটা কি বলছেন? আচ্ছা, আর কেউই ভাবেননি আমি যে একটা সবগুলো ভুল বলছি এরকমটাকে ধারণা করেন? আচ্ছা, সবগুলো ভুল বলিনি, এখানে আমাদের নামটি আছে। আমার নাম হচ্ছে রাশেদুল ইসলাম, পড়াশোনা করছি এই বিশ্ববিদ্যালয়ে আরবি ডিপার্টমেন্টে 2020 সেশনে। আমার বাসা হচ্ছে ময়মনসিংহ। এখানে ময়মনসিংহের কেউ আছেন? অনেকেই ময়মনসিংহের এখানে আছে দেখা যায় এই দিক থেকে। ওকে, সো থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ইয়ার পেশেন্ট লিসনিং। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাইয়াকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবারে আহ্বান জানাচ্ছি আমাদের দ্বিতীয় বক্তাকে। হাততালি দিতেও এত কার্পণ্য, একটু হাততালি দিন আমাকে। থ্যাংক ইউ সো মাচ আমার কথা শুনে তারপর হাততালি দিয়ে আমাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। আমাকে এখানে কেউ পার্সোনালি চেনেন আলাদা করে? আপনি হাত তুলেন, আপনি আমাকে চেনেন? ও আচ্ছা, তাহলে কেউ যেহেতু চিনেন না, আমি একটু ভিন্নভাবে আমার পরিচয় দিয়ে শুরু করি। আমি আমার সম্পর্কে 3টা তথ্য বলবো, যার মধ্যে একটা সঠিক থাকবে আর 2টা ভুল থাকবে। আপনাদের ধরতে হবে কোন তথ্যটা সঠিক। হ্যাঁ, কি বললেন? গিফট পাবেন কি না সেটা আমাদের ট্রেনার স্যার বলবে, শেষে জানতে পারবেন, তাই জন্য শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। প্রথমত, আমার সমুদ্র সবচেয়ে বেশি পছন্দ। দ্বিতীয়ত, আমার প্রিয় রং কালো। তৃতীয়ত, আমার বাসা গাজীপুর। এখান 1 নম্বরের পক্ষে কে কে আছেন যে 1 নম্বরেরটা ঠিক? হাত তুলুন, 1 দেখান, 1 দেখান। আচ্ছা, 2 নম্বরের পক্ষে কে কে আছেন? হাত তুলুন। 3 নম্বরের পক্ষে কে কে আছেন? হাত তুলেন, 3 দেখান। আচ্ছা, কেউ চিন্তাই করেননি যে আমি থিঙ্কিং করবেন, আমি চিন্তাই করবো না কোনটা সঠিক, এরকম কারা আছেন? হাত তুলেন। এটা সংখ্যায় বেশি। এটা কারণ কি জানেন? ফার্স্ট অফ অল, আমাদের বলার কনফিডেন্ট নেই। আমি যদি চিন্তা করে আমি হাত তুলি, এখন যদি আমাকে দাঁড়ায় জিজ্ঞেস করে তখন কী করবো? এই কনফিডেন্টটা বাড়ানোর জন্যই আমরা আজকে সেশনে আসছি। আর সঠিক তথ্য, আমার বাসা আসলে গাজীপুর। গাজীপুরের কেউ আছেন? কেউ আছেন? আচ্ছা, আমি একটা লাইন দিয়ে শুরু করি। প্রহর শেষে আলোক রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। চিন্তা করেন, চোখে সর্বনাশ দেখানোর মতো যোগ্যতা আছে চোখে। এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো, বোর্ডটা অনেক দূরে হয়ে গেছে। আই কন্টাক্ট। পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে আই কন্টাক্ট অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন আমরা পাবলিক স্পিকিং কিন্তু দুইভাবে করতে পারি। অনলাইন সেশন হতে পারে, অফলাইন হতে পারে। অনলাইন সেশনের ক্ষেত্রে আমরা কোথায় তাকাবো বলেন তো? আমি কি বারবার ক্যামেরায় দেখবো আমাকে কেমন দেখাচ্ছে? কেমন লাগবে ওইটা দেখতে, যে আপনার সাথে যে কথা বলতেছে সে আপনার দিকেই তাকাচ্ছে না। এখন ক্যামেরায় তো একজন একজন করে যেদিকে আমি তাকাবো ওই সাইডটা তো আপনি বুঝতে পারবেন আমি আপনার দিকে তাকাইছি কিনা। তো যখন ক্যামেরা দিয়ে আমরা কোনো সেশন নিব, তখন ক্যামেরা যে হোল, ফোনের এখানে যে ক্যামেরা হোল আছে না, এই ক্যামেরা হোলটার দিকে তাকায় নিতে হবে। আপনি যদি চান যে আমি দেখবো যে আমাকে কেমন লাগতেছে, সেটা আগে সেট করে নেন, আগে দেখে নেন আপনাকে কেমন দেখাচ্ছে। কিন্তু যখন সেশনটা আপনি স্টার্ট করবেন, সবাই জয়েন করা শুরু করবে, তখন আপনার চোখ হবে ক্যামেরার দিকে। তাহলে সবাই ভাববে যে তার সাথে আমি কানেক্ট করতেছি। এই যে ভাই আমি আপনার দিকে একটু আগে তাকাইলাম, আই কন্ট্যাক্ট করলাম, আপনার অ্যাটেনশন অন্যদিকে থাকলে আমার দিকে চলে আসছে না?
অ্যাটেনশন গ্র্যাব করার একটা বড় পার্ট হলো আই কন্ট্যাক্ট। আর অফলাইনে যখন থাকবেন তখন কিভাবে তাকাবেন আপনি? চোখ আপনার এরকম সেশন নেওয়ার সময় আমি কিন্তু র্যান্ডমলি কারো দিকে তাকাচ্ছি না। যখন আপনি বড় একটা সেশন নিতে যাবেন, অনেকের হচ্ছে গিয়ে চোখের দিকে তাকায় কথা বলা একটা নার্ভাসনেস কাজ করে, আমার নিজেরই কাজ করতো। তখন কি করবেন, বড় সেশনে যখন যাবেন আপনার 3-4 জন ফ্রেন্ড নিয়ে যাবেন, যে এই কোনায় একজন বসবে, এখানে একজন বসবে, এখানে একজন, ওই কোনায় একজন। তো আপনি যখন ঘুরতে ঘুরতে একবার এদিকে একদিকে, তাহলে কিন্তু আপনার সব দিকে একটা আই কন্ট্যাক্ট হয়ে যাবে। আর এখানে একটা ভুল আছে, ব্লাইন্ড স্পট। ক্যামেরার ব্লাইন্ড স্পট থাকে না, আমাদের এরকম একটা ব্লাইন্ড স্পট থাকে, যে কোনো একটা কর্নারে তাকাতে আমরা ভুলে যাই। যখন ওই কর্নারটায় আমরা একদমই তাকাবো না, ওই পাশের মানুষ কিন্তু এঙ্গেজ হবে না। কেউ হয়তো ফোন টিপবে, কেউ হয়তো পাশের জনের সাথে কথা বলবে, কারো হয়তো অন্য কিছু মনে পড়বে, অন্য চিন্তায় থাকবে। আপনি যতক্ষণ না আপনার অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করতে পারতেছেন নিজের দিকে, আপনি কিন্তু একজন এফিশিয়েন্ট পাবলিক স্পিকার হবেন না। ভাইয়া যেটা বলে গেলেন যে পাবলিক স্পিকার হতে হলে কি হতে হবে, অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করতে হবে, তার ইমোশনকে কানেক্ট করতে হবে। তাই জন্য আপনার আই কন্ট্যাক্টটা খুবই গুরুত্বপূর্ণ। আর যখন আপনি পার্সন টু পার্সন কথা বলতেছেন, একজন ব্যক্তির সাথে কথা বলতেছেন, তখন তার চোখের দিকেই তো তাকাইতে হবে আপনার। কিন্তু চোখের দিকে তাকাইলে যদি আপনি নার্ভাস ফিল করেন, তখন কখনও এই চোখ আই লেভেলের নিচে তাকাবেন না, তার আই লেভেলের উপরে তাকাবেন, হয়তো 2 ভ্রুয়ের মাঝে বা কপালে এরকম। আর যদি চোখে তাকান, কতক্ষণ আই কন্ট্যাক্ট মেনটেন করবেন? তার দিকে আপনি অনন্তকাল ধরে তাকাই থাকবেন। ভাই নার্ভাস হয়ে গেছেন, অনেকক্ষণ ধরে তাকাই আছে আপনার দিকে, আপনার সামনের জন নার্ভাস হয়ে যাবে। ওর জিনিসটা খুবই অনেক সময় রুডও লাগে, যে একজনের চোখের দিকে আমি অনেকক্ষণ ধরে তাকাই আছি, সে আমার চেয়ে পদে বা বয়সে বড়ও হইতে পারে। তো আপনি তার চোখের যে মনির কালারটা, ওইটা আইডেন্টিফাই করতে আপনার যতক্ষণ সময় লাগে ততক্ষণ তাকাবেন। ওইটা আইডেন্টিফাই করা শেষ, এখন আপনি অন্যদিকে তাকাতে পারেন, বা হচ্ছে তখন আপনার আই কন্ট্যাক্ট আপনি অন্যদিকে নিতে পারেন। তাহলে এতক্ষণ, তা কতক্ষণ আমরা করব? চোখের মনির কালার আইডেন্টিফাই করা পর্যন্ত। তারপর আসি আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস, রুল অফ 3। রুল অফ 3 কি? আপনি যখন পাবলিক স্পিকার হিসেবে থাকবেন, আপনি তো কোনো ইনফরমেশন দিচ্ছেন সামনের মানুষকে, কিছু জানাচ্ছেন, তার সেটা মনে রাখতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন সে মনে রাখুক, তখন আপনারা সবসময় এই রুল অফ 3টা মনে রাখবেন। 3টা তথ্যের বেশি একসাথে কখনো দিবেন না। 3টা তথ্যের বেশি একসাথে দিলে সেটা মনে রাখতে একটু সমস্যা হয়। হিউম্যান সাইকোলজি বলে যে মানুষ একসাথে 3টার জিনিস যখন 3টার বেশি জিনিস মনে রাখতে যায়, তার মাথায় একটু প্রেশার পড়ে, তার আরও বেশি থিঙ্কিং দেওয়া লাগে, সবসময় 3টা মনেও পড়ে না। ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টের কেউ আছেন? কেউ নাই? আচ্ছা, ওনাদের একটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা টেস্ট হয়, মেমোরি ড্রাম। ওইটাতে আমি একটা ফ্রেন্ডের সাথে গেছিলাম। ওই মেমোরি ড্রামে ওটা ঘুরাইতে ওখানে কিছু ননসেন্স ওয়ার্ডস আছে, যেমন SAV, এটার কোনো মিনিং নাই। FIU, এটার কোনো মিনিং নাই। এরকম কিছু ননসেন্স ওয়ার্ড আসে, ওই ওয়ার্ডগুলো দেখে না লিখতে হয়। অ্যান্ড আমি যখন লিখতে গেছি, আমি দেখতেছি যে আমার প্রতিবারে 3টা মনে থাকতেছে। অ্যান্ড বারবার দেয়, তো করলাম কি, 3টা করে প্রতিবার মনে রাখছি। একদম তৃতীয়বার তখনই 10টা লিখতে পারছি, 10টা দেখাইছিল আমাকে, 3 করে আর আরেকটা এক্সট্রা। এটা আমি আপনারা রিলেট করতে পারবেন। টেন্স পড়ছি না আমরা? পড়ছি তো। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই 3টা মনে রাখা কিন্তু সহজ। কিন্তু যখনই আবার চলে যাচ্ছে যে এদের আবার 4টা করে আরও গোষ্ঠী, বংশ পরম্পরায় আরও অনেক কিছু আছে, তখন কঠিন হয়ে যাচ্ছে না ব্যাপারটা? দেখবেন বড় বড় কোম্পানির যে মোটোগুলা, ওগুলা কিন্তু 3টা করে হয়, যাতে মানুষ মনে রাখতে পারে। মা, মাটি, দেশ, জ্বলে উঠুন আপন শক্তিতে। আর ছোটোবেলায় আরেকটা পড়ছি আমরা, আমি তুমি ছাড়া বাকি আছে যারা, থার্ড পারসন তারা। এটা পড়ছেন না? মনে আছে না এখনও? 3টা করে ওয়ার্ড ভাঙা ছিল দেখে কিন্তু আমাদের মনে আছে। তো এই রুল অফ 3টা আমাদের মনে রাখতে হবে। আরেকটা ইম্পর্ট্যান্ট টপিকে আসি। আমি এসে শুরুতে 3টা তথ্য দিলাম না আমার ব্যাপারে, আপনারা তার জন্য একটু মাথা খাটাইলেন না, হাত উঠাইলেন, বুঝাইলেন যে আমি চিন্তা করছি কি করছি না, এতে আপনার নিজের একটু চিন্তা করা লাগছে না, আমি আপনাকে এঙ্গেজ করেছি না? এটা হলো আইস ব্রেকিং। আইস ব্রেকিং মেথডটা অনেক ইম্পর্ট্যান্ট। আমরা যখন অনেকক্ষণ কথা বলি, আমাদের মধ্যে একটা জড়তা চলে আসে, যে না আর শুনতে ভালো লাগতেছে না। তখনই যদি আমি অডিয়েন্সকে কোনো কারণে এঙ্গেজ করে নেই, তখন কিন্তু অডিয়েন্স মনোযোগী হবে, আমার কথা শুনবে। কিন্তু আপনি কাউকে দাঁড় করিয়ে তার থেকে কোনো কথা শুনেন, সে কিন্তু আপনার দিকে অ্যাটেন্টিভ হয়ে যাবে, যে আবার যদি আমাকে একটু পর ডাকে। এভাবে আইস ব্রেকিংয়ের বিভিন্ন মেথড আমাদের আগে থেকে ভেবে রাখতে হবে, যে কিভাবে আমি অডিয়েন্সকে আমার সাথে কমিউনিকেট করাবো, অডিয়েন্সকে আমি এঙ্গেজ করব।
তো আমার আজকে এই পর্যন্তই তথ্য ছিল, আপনাদের আমি এতটুকু তথ্য দিলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আরও ডিটেলসে আপনারা জানতে পারবেন আমাদের ট্রেনার স্যারের থেকে কিছুক্ষণ পর। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম সানজিদা ইসলাম সুরভি, আমি অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের 21-22 সেশনে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা আমাদের প্রধান বক্তা মঞ্চে আহ্বান করছি। সে আসলে আপনাদেরকে যে আসলে পাবলিক স্পিকিং যে কোনটা গুরুত্বপূর্ণ এবং যেটুকু না জানলে আসলে পাবলিক স্পিকিং শেখাটা আপনার কখনো থেকে যাবে সেই সম্পর্কে বিস্তারিত জানাবেন আপনাকে। সাথে অ্যানাউন্সমেন্ট থাকবে, আপনাদের কিছু ওয়ার্ড থাকবে যেগুলো হচ্ছে আপনারা মিস করলে আসলে এই জার্নিটা শেষ হবে না আশা করি আপনাদের। তো আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং তাকে মঞ্চে আহ্বান করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে এই একটা অকওয়ার্ড টাইম, মানে ইউনিভার্সিটিতে বলতে গেলে এটাই অকওয়ার্ড টাইম, বাইরে বেরোবেন দেখবেন দোকানও অন্ধকার, তাই না? সেই একটা অকওয়ার্ড টাইমে আপনি আপনার মূল্যবান সময়টা এখানে দিয়েছেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আমি জাস্ট বলবো আরেকটু ধৈর্য ধরে বসুন, কারণ আমরা লাইফে এমন কিছু তথ্য এখন জানতে চলেছি যেগুলো আমরা আজকে সেশন না করলে জানতে পারবো না। ট্রাস্ট মি, একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমরা সব কিছুতে মানে আমরা রিলস ভিডিও দেখতে দেখতে অভ্যস্ত এই সময়টায়, বুঝতে পেরেছেন? এবং চারপাশে এত মজাদার জিনিস যে যেটাতে একটু কম মজা লাগে এটাই আমি বেশিক্ষণ ধরে রাখতে পারি না, বুঝতে পেরেছি? সো হ্যাঁ, আজকের সেশনে মজা আছে, আজকের সেশনে হাসি ঠাট্টা আছে এবং অনেক ইন্টারেস্টিং টপিক আছে। শুধু একটা কথা আমি আপনাকে বলবো, হালকা মজা হালকা বোরিং এরকম একটা মশলা দিয়ে মূলত আজকে পরবর্তী সেশনটা কন্টিনিউ হবে, ঠিক আছে? একটু নিজেকে ধৈর্য ধরে বসিয়ে রাখবেন এই রুমটাতে, কারণ যে জিনিসটা আপনি জানতে চলেছেন এইটাই আপনার লাইফের মোড় ঘোরাবে, আমার না, আমি জানি, বাট আপনার লাইফের মোড় ঘোরানোর জন্যই মূলত আমি এখানে এসেছি, বুঝতে পেরেছি? আচ্ছা, আমি যে স্টেজে উঠলাম, আপনাকে মনে করেন আমি বললাম আগামীকাল থেকে আপনাকে সবার সামনে স্পিচ দিতে হবে, এইবার আপনার কী করণীয় জানা উচিত না? এখন থেকে আপনার লাইফ শুরু হবে। এবার আমি জাস্ট একটু বলি, আপনি হঠাৎ করে শুনলেন আগামীকাল একই রুমে এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে সবার সামনে একটা স্পিচ দিতে হবে। প্রথম করণীয় কী? এইটাই মূলত আমার প্রথম টপিক। এইগুলো লিখে রাখেন, না হলে কিন্তু আপনি কখনো রিমাইন্ডার দিতে পারবেন না। আমরা একটা লাইন পড়েছি, মনে আছে? একদম ছোটোকালের থেকে পড়ে আসতেছি, নৈতিকতার লাইন। আজকে বুঝবেন নৈতিকতা দিয়ে পাবলিক স্পিকিং হয় না। একটা লাইন পড়েছি, ডোন্ট জাজ আ বুক গুড বাই ইটস কভার। এক্স্যাক্টলি। সো ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার এর মানে কি? একটা বইকে তার কভার দেখে জাজ করো না, নিজেকে জিজ্ঞেস করেন আদৌ কি আপনি এটা মানেন, নাকি একটা দোকানে গেলে আগে দেখেন যে কোন বইটা একটু ইন্টারেস্টিং বাহির থেকে, এরপরে কিন্তু আমি ভেতরে গিয়ে জাজ করব, তাই না? জিজ্ঞেস করেন নিজেকে। নৈতিকতার জায়গায়, কিন্তু আসলে আমি কেমন সেটা তো আমি জানি। সেম জিনিস অডিয়েন্স কেমন একজন পাবলিক স্পিকারকে জানতে হয়, এটা কিন্তু আমাদের রাশেদ ভাই বলে গেছে, অডিয়েন্স রিসার্চ। এবার আমি আপনাদের সবাইকে জানি, আপনাদের সবাইকে জানার মাধ্যমে আমি বুঝতে পেরেছি আজকে যদি আমার ড্রেস আপ ভালো না থাকে আপনার জাজমেন্ট শুরু হয়ে যাবে, কারণ আমাদের কালচার, আমাদেরকে বুঝতে হবে আমাদের কালচার হচ্ছে জাজ করা হয় খুব তাড়াতাড়ি। যে সে বুঝতে পারছি, আজকে যদি আমি আজকে একটা লুঙ্গি আর সেন্ডো গেঞ্জি পরে উপরে উঠতাম, 3 বার বলা লাগতো আমি স্পিকার, তারপর আপনি আমাকে বিশ্বাস করতেন। তার মানে আমি কি অ্যাপিয়ারেন্স নিয়ে আসবো এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যে প্রফেশনে বা যেই কাজটা করতে আসবেন সেই কাজের অ্যাপিয়ারেন্স অনেক গুরুত্বপূর্ণ। একজন পাবলিক স্পিকারের ক্ষেত্রে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি হয়তোবা জাজ করবেন না, এখানে 90% পিপল জাজ করবে, আমার কাজ 90% পিপল। জিনিসটাকে বুঝতে পারছি? এই জন্য আমার অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। এখন এখানেও নৈতিকতার লাইন কী চলে আসে? ড্রেসে কিছু ম্যাটার করে না। আমরা যা মানুষের পরিচয় তার কাজে, সো তার ড্রেসে তার পরিচয় না। কিন্তু কথা হচ্ছে আগে ড্রেস, তারপরে আপনার সাথে কথা বলতে আসবে। রাস্তায় যদি আমি লুঙ্গি সেন্ডু গেঞ্জি পরে থাকি, আপনি আমাকে 2 টাকা দিয়ে চলে যাবেন, কথা বলবেন না। আর ব্লেজার পরে যদি একটু হাই হ্যালো ডাক দেই, তখন হয়তো বলবেন কী প্রয়োজন। জাস্ট 2টা জিনিস চেঞ্জ করছে, আসলে কি? ড্রেস।
তো সবার আগে আপনিই বলেন, আপনি যে স্টেজে আসবেন আপনার এই ভিজুয়ালটা আগে পাবে নাকি পরের অংশটুকু আগে পাবে? ভিজুয়ালটা। চেষ্টা করবেন আপনার ভিজুয়াল অ্যাপিয়ারেন্স অলওয়েজ অডিয়েন্সের ডিমান্ড অনুযায়ী করতে, নট ইওর ডিমান্ড। আপনার কাছে সাদা কালার ভালো লাগে কিন্তু সেশনের ডিমান্ড কালো কালার, আপনি কোনটাই চুজ করবেন? এই নিজের জায়গা থেকে বের হয়ে আসা শিখতে হবে পাবলিক স্পিকারকে। পাবলিক স্পিকার অডিয়েন্সকে এঙ্গেজ করার জন্য, নট নিজেকে, নিজের জায়গা থেকে বের হয়ে আসতে হবে। সো নাম্বার 1 পয়েন্ট হচ্ছে ভিজুয়াল। আমরা প্রসেসটা দেখব পার্ট বাই পার্ট, এবং আজকে আপনাকেই দেখবেন কতটা চেঞ্জ আমি এখান থেকে করে দিচ্ছি। নিজেকে চেঞ্জ করতে পারবেন যখন একটা মানুষ আপনার ভিজুয়াল অ্যাপিয়ারেন্সটা পেয়ে যাবে। নাম্বার 2 স্টেপে আমরা সবাই চলে যাই। সেই স্টেপটা হচ্ছে অ্যাজাম্পশন। কি? অ্যাজাম্পশন। এম এর পর পিটা অনেকে দিতে ভুলে যাই। অ্যাজাম্পশন। সো অ্যাজাম্পশনটা কি জানেন? অ্যাপিয়ারেন্স দেখে মনে মনে ক্যারেক্টার ডেভেলপ করা। বুঝতে পারছি? আপনার অ্যাপিয়ারেন্স দেখে আমি মনে মনে একটা ক্যারেক্টার ডেভেলপ করব যে অ্যাকচুয়ালি মানুষটা কীরকম হতে পারে, বা মানুষটার ভয়েসটাও কিন্তু আমরা গেস করি অ্যাপিয়ারেন্স দেখে। এখন এই অ্যাপিয়ারেন্স চেঞ্জ হওয়ার বিষয়টা সবচেয়ে বেশি কোথায় ঘটে বলতে পারবেন? একই ব্যক্তির বিভিন্ন অ্যাপিয়ারেন্স দেখতে পাওয়া যায়। এরকম একটা এক্সাম্পল, এনিওয়ান? মুভি। এই তো বেরিয়ে, কে বলছেন? হাত তুলেন, সাবাস। আপনার নামটা? সাইফ। সাইফ ভাই কিন্তু একটা অসাধারণ এক্সাম্পল দিয়েছে, আমি এটাই চাচ্ছিলাম, আমার মাথায় সেই জিনিসটাই। মুভি থেকে একই না বিভিন্ন রকমভাবে অ্যাপিয়ারেন্স নিয়ে আসে না? এবার তামিল মুভি কারা কারা দেখেন, বা সাউথ ইন্ডিয়ান মুভি? হাত তুলি আমরা। আমিও সাউথ ইন্ডিয়ান লাভার। গুড, ভেরি গুড। এটাকে আবার হিন্দি ডাবটা দেখি, হিন্দি ডাবই দেখি। আচ্ছা, হিন্দি ডাব যে তাদের অরিজিনাল ভয়েস নেই এটা জানেন? অবশ্যই জানি, যারা তামিল দেখি। এইবার আল্লু অর্জুনকে কারা চিনি? হাত তুলেন তো। পুষ্পা 2 কারা দেখছেন? আচ্ছা, এখন কথা হচ্ছে হিন্দি ডাবটা দিতে দেখছি নাকি? আজকে আপনাদের একটা টাস্ক দিব। আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পরে আপনি সুন্দর করে আল্লু অর্জুন রিয়েল ভয়েস লিখে সার্চ দিবেন। এরপর আপনি তার মুখ থেকে তামিল বা তেলেগু ভাষায় যে ভয়েসটা শুনবেন আর ওর মুভি দেখবেন কিনা সন্দেহ। তার মানে কি, আপনি যখন তার ভিজুয়াল দেখলেন আর একটা ডাবিং ভয়েস দিছে, তার কিন্তু রিয়েল ভয়েস দেখে আপনি তার মুভি দেখতেছেন না, আপনি একটা ডাবিং ভয়েস দিয়ে তার মুভিটা দেখতেছেন। এখন ওই রিয়েল ভয়েসটা যদি শোনেন তাহলে তার ক্যারেক্টারের সাথে মিল পাবেন না। জিনিসটা আমি একটা এক্সাম্পল দিই। পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝে क्या मैं फायर हूँ, এরকম না জিনিসটা? এবার রিয়েল ভয়েসটা দেই, পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝে क्या मैं फायर हूँ। আপনার কি ডেয়ারিং মনে হবে? আলটিমেটলি রিয়েল ভয়েসটা এরকম। বুঝতে পারছেন? কিন্তু এই রিয়েল ভয়েস কি এখন আপনি জানতে পারছেন না কিছুটা যে এরকম টাইপের? এতক্ষণ অবধি জানতে পারছেন? এতক্ষণ অবধি যেটা ছিল এটাকে বলা হয় অ্যাজাম্পশন। কি দেখে? অ্যাপিয়ারেন্স দেখে, ভিজুয়ালটা। এইবার আসে 3 নম্বর পার্ট, যেটাকে বলা হয় ভোকাল। এই তো এখন শুনছেন পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝে, এইটা জানার পর এখন আপনার পরবর্তী কাজ। তার মানে যতক্ষণ অবধি আপনি আপনার ভয়েস না দেখাবেন ততক্ষণ অবধি তারা আপনার অ্যাপিয়ারেন্স দেখে অ্যাজাম্পশন করবে। বুঝতে পেরেছি? আমি স্টেজে উঠলাম স্যুট বুট পরে, বাট মনে করেন সাপোজ আমার আসল ভয়েস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ধন্যবাদ আজকে সেশনে আসার জন্য, এবং আজকে আমরা মজাদার একটা জিনিস শিখব। এটা ভয়েস শোনার পর আপনার অ্যাজাম্পশনকে আর কাজে দিবে? ততক্ষণ অবধি আমি সেফ, যতক্ষণ চুপ থাকবো ততক্ষণ অবধি আমার ভয়েস হবে পুষ্পা। আর যদি বলে ফেলি তখন কি নেগেটিভ হয়ে যাবে না? সেম জিনিসটা, যতক্ষণ চুপ থাকবেন আপনার ভিজুয়ালটাই হবে আপনার মেইন কাজ। এবার আপনাকে বলি, আপনি ক্লাসে যান, বিভিন্ন সেশনে যান, আপনি কি কারোর সাথে সবার সাথে কথা বলেন? সবার সাথে কথা বলার সুযোগ হয়? যার সাথে বলেন না সে কোন অবধি থাকবে? অ্যাজাম্পশন নাকি ভয়েস পর্যন্ত যাবে? অ্যাজাম্পশন। তাহলে তার অ্যাজাম্পশনের উপরের ধাপটা কি? ভিজুয়াল। তাহলে আপনার ভিজুয়াল যদি কোনো সেশনে পারফেক্ট থাকে সেটাই হবে অ্যাজাম্পশন আপনার ভয়েস শোনা অবধি। জিনিসটাকে বুঝতে পারছি? আচ্ছা, ক্লাসে যখন ওরিয়েন্টেশন ক্লাসে আসেন, আপনার ডিপার্টমেন্টে যখন ওরিয়েন্টেশন সেশন হয়েছিল, আপনি যখন ফার্স্ট ভর্তি হয়েছেন, তখন এক একজনকে দেখে এক এক রকম অ্যাজাম্পশন করেছিলেন না? তার অ্যাপিয়ারেন্স দেখে যখন মিশছেন, আরে বা কারে গুরুত্ব দিতাম আমি, এরকম ফিলিংস আসবে। সো মানুষকে যখন চিনতে শিখবেন তখন বুঝবেন যে আমরা যেটা অ্যাজাম্প করি সেটা আসলে না। এবার আসে ভোকাল। আজকে মূলত এটা নিয়ে কাজ করব। প্রত্যেকের ভোকাল চেঞ্জ করা আজকে আমার কাজ। যে শেষ অবধি থাকবে সে তার গলা চেঞ্জ করে যাবে আজকে।
এবং সে নিজেকে চিনে যাবে। চেনার আগে আমি একটা কথা বলি, কেন আমি এত কনফিডেন্ট যে আমি আপনাদেরকে চেঞ্জ করতে পারবো। আপনি সিভিতে হয়তো লিখতে পারবেন আপনার পাবলিক স্পিকিং স্কিল আছে, বাট যে আসলে পাবলিক স্পিকিং সেক্টর নিয়ে খুব ভালো আইডিয়া রাখে, এই জায়গাটা একটা স্কিল সেক্টর গড়ে ওঠাতে চায়, সে রিয়েলাইজ করে। আমি আপনাকে বলি, আপনি হয়তো আজকে লেখা দেখতেছেন পাবলিক স্পিকিং ট্রেনিং প্রোগ্রাম, বাট আমি এই জায়গাটায় দেখতেছি 156টা স্কিল ট্রেনিং প্রোগ্রাম। কয়টা? তাহলে এই পাবলিক স্পিকিং যে পারে সে আসলে কয়টা সেক্টর স্কিলড? 156। এই যে বডি ল্যাঙ্গুয়েজ বলে গেল, আই কন্ট্যাক্ট বলে গেল, আপনি জানেন প্রত্যেকটার আলাদা ট্রেনিং প্রোগ্রাম পসিবল, প্রত্যেকটার। আপনার যদি কথা বলার স্কিল থাকে, ইউ আর নট এ পাবলিক স্পিকার। কনসেপ্ট অফ পাবলিক স্পিকিংয়ে বলছে কি না, এখানে দাঁড়িয়ে মাইক দিয়ে কথা বলা ইজ নট পাবলিক স্পিকিং। এখানে দাঁড়িয়ে মাইক দিয়ে কথা বলে আপনার সাথে কানেক্ট করতে পারা পাবলিক স্পিকিং। জিনিসটাকে বুঝতে পারছি? একটা স্কিল দিয়ে আপনার সাথে আমি কানেক্ট করতে পারবো না, আমার কম্বিনেশন লাগবে শত শত স্কিলের। বুঝতে পারছি? প্রত্যেকটা জিনিস, সেটা আমি আজকে আপনাকে শেখাবো। দেখেন কীভাবে আমরা করতে পারি। 3 নম্বর পয়েন্টটা কী বললাম? ভোকাল। এবার আমি বলি, যদি আমি কানে ইয়ারফোন দিয়ে কারা কারা গান শোনেন, অনেস্টলি এটা থেকে ছোটো হবে না, আমিও শুনি। আচ্ছা, আমরা নির্দিষ্ট একটা ভলিউমে গান শুনি না? ভলিউম বেশি বা কম হলে আমরা বুঝি না, আরেকটু বাড়াই, অ্যাডজাস্ট হচ্ছে না, এটা কিন্তু আমরা বুঝি। আপনি মোবাইলে কতটুকু ভলিউম আছে, কতটুকু ডান্ডিটা কতটুকু ভলিউমের, বা 1 থেকে 10, এগুলো তো আমরা খুব ভালো করে বুঝি। আমি যদি আপনাকে বলি আপনার নিজের কতটুকু ভলিউম, এটা কি আপনি বুঝেন? আপনার ভলিউমের মানদণ্ড কি আপনার আছে? নিজের তো জিনিসটা, তাই না? এখান থেকে একটা সাউন্ড ক্রিয়েট হয়, এইটার মানদণ্ডটাকে আপনার আছে? নাই। এইবার আপনাকে হঠাৎ করে আমি বললাম, আচ্ছা মোবাইলে যেরকম আপনি 7 নম্বর ভলিউমটা দেন, আপনার 7 নম্বর ভলিউমটা আমাকে শোনান তো। পারবেন? নিজেকে নিয়ে একবার ঘাটছেন? কখনো ঘাটি নেই। পাবলিক স্পিকার এমন একটা পার্সন যে নিজেকে চেনা শুরু করে। বলি না সৃষ্টির সেরা জীব, রিজনটা বুঝতে শেখে পাবলিক স্পিকার। আপনাকে ডোরেমন দেওয়া হলে আপনি খুশি? স্পাইডারম্যান যদি আপনি হয়ে যান আপনি খুশি? ব্যাটম্যান, সুপারম্যান, অনেক বেশি খুশি হবেন না? বাট এগুলো অলৌকিক কথা, এগুলো কি পসিবল? বাট ট্রাস্ট মি, যদি আমাকে একটা সুপার হিরো দিতে বলেন যেটা আসলে পসিবল, এটা পাবলিক স্পিকার। এই পাবলিক স্পিকার একটা ডেয়ারিং ক্যাটাগরি। এই সারিতে যারা থাকে তারা যে কোনো জায়গায় সবচাইতে টপে থাকে। আমি যেসব বলতে পারছি, এখানে প্রত্যেকে আছেন, বিশ্বাস করেন। এখানে এমনও আছেন যাকে কেউ গুরুত্বই দেয় না ফ্রেন্ড সার্কেলে। এখানে এমন পার্সনও আছেন ফ্যামিলিতে গুরুত্ব পাই না। এখানে এমনও আছেন ভার্সিটিতে গুরুত্ব পাই, ফ্যামিলিতে থাপ্পড় খাই। আমার রাত চলে ভার্সিটিতে বলে ওই রব্বি বিড়িটা ধরা, আর ফ্যামিলিতে আম্মু ভাত খাবো, ভাত দাও না, এরকমও হয়ে যায়, রাইট? কিন্তু পাবলিক স্পিকিং যখন আপনি করবেন তখন রিয়েলাইজ করবেন আসলে আমি কতগুলো ক্যারেক্টার হইতে পারবো। জিনিসটাকে বুঝতে পারছেন? পাবলিক স্পিকিং আপনাকে শেখায় বাস্তবতা কী, মানুষ আপনাকে নিয়ে কীভাবে চিন্তা করে, মানুষকে বুঝতে শেখায়। এবং এই জিনিসটা আজকে আমরা রিয়েলাইজ করবো। সো যেখানে আমি ছিলাম যে ভোকাল, বারবার খালি তারটা ডিস্টার্ব করতেছে। আচ্ছা, ভোকালের কথা বলি। সো ভোকালের ক্ষেত্রে আমি জাস্ট বলতেছি, আপনার ভলিউমকে আপনি জানেন? এক কথায় না। এইবার আমরা প্রত্যেকে আমাদের ভলিউম চেক করবো আজকে, ওকে? আজকে সেশন থেকে একটা অ্যাচিভমেন্ট তো পাই, মনে করেন কিচ্ছু জানলাম না, অন্তত এটা জেনে যাই, যাতে করে আমার টাইমটা ওয়েস্ট না হয়। আমি 1 থেকে 10 অবধি বলবো, আমার প্রত্যেকটা বলা হবে এক একটা ভলিউম, ওকে? যদি 1 বলি 1, 2 বলে 2, 3, 4, 5, তার মানে কি আমার প্রত্যেকটা নাম্বার হবে আমারই ভলিউম, ঠিক আছে? এবার 10 বলার পরও যদি কেউ নিজের নমনীয়তার ভদ্রতার জন্য বলেন 10, তাহলে আমি এই রুমে আগুন লাগাই দিব। এবার আপনাকে বলবো সবাইকে বলেন আগুন লাগছে, আগুন লাগছে। এই কাজ তো করবেন না। সো আপনার কাজ হচ্ছে কি, আগুন লাগার সময় জীবন বাঁচাতে আপনার যে ভলিউম দরকার সেটাই হবে আপনার সর্বোচ্চ ভলিউম। নমনীয়তা বের হয়ে যায় তখন। রেডি? স্টার্ট। নিজের ভলিউম, নিজের সাথে অনেস্টি রাখবেন। সর্বোচ্চ 10-এর পর আর দেওয়া সম্ভব না, ওকে? ওকে, আমার সাথে সাথে 1, 2, 3, 4, 5, 6,
7, 8, 9, 10। এখন আমি আপনাকে বলি, এটা গেল ফার্স্ট ধাপ। তাহলে আপনার রেঞ্জটাকে একটু যাচাই করলেন, করা শেষ। যারা বোরকার ভেতরে আছেন তাদেরটা খালি যাচাই করতে পারি নাই, কিন্তু মনে করেন তাল মিলাইছে। এইবার দ্বিতীয় প্রসেস, 1 থেকে 10 অবধি পড়ার সময় আপনি কি একবার খেয়াল করছেন কোন ভলিউমে কেমন ছিলেন? না। এটা কিন্তু আমার দ্বিতীয় কাজ। এবার দ্বিতীয় কাজ, এইবার 1 থেকে 10 অবধি বলবো, একটু খেয়াল রাখবেন কোন ভলিউমটা কতটুকু রেঞ্জের মধ্যে আছে। খুবই টাফ, মনে রাখা যায় না, তবু একটা কারণ আছে। ওকে, আবার রেডি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সাবাস, হাততালি হবে সবার জন্য। এইবার আমি আপনাকে দিয়ে বলাবো, একটা জায়গায় বলবো পজ দেন। যে সে বলতে পারছি, একটা জায়গায় বলবো পজ দেন, যে জায়গাটায় বলবো পজ দিতে ওই টোনটা খালি মাথায় রাখবেন। ক্লিয়ার? ওকে। এই জন্য আমি একজনকে জাস্ট একটু হেল্প করব, কে আমাকে কোঅপারেট করবেন, জাস্ট তাকে দিয়ে আমি। ওকে, চলে আসেন, হাত তুলেছেন আগে। আপনার নামটা? নির্মল। ওকে, চলে আসেন ভাইয়া। নির্মল ভাইয়ের জন্য একটা হাততালি হবে। মনে করেন আমি আপনাদেরকেই যা করাতে চাচ্ছি ওনাকে দিয়ে সেটা করাচ্ছি, ঠিক আছে? উনি যা আউটপুট দেবে এটাই আপনার আউটপুট। ওকে, সো আমরা ওনাকেও কোঅপারেট করবো, আমাকেও একটু কোঅপারেট করবেন। ওকে, এখানে একটু দাঁড়ান, আপনার পরিচয়টা দিবেন সবার সাথে, এবং আপনার লাইফের একটা গোল বলবেন। লাইফের একটা গোল বা আপনার কী হওয়ার ইচ্ছা, যে কোনো কিছু। সবাইকে শুভ সন্ধ্যা। আমি নির্মল রায়, অধ্যয়ন করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। শিক্ষাবর্ষ 2023-24, জেলা নীলফামারী, উপজেলা ডোমার। আমার জীবনের লক্ষ্য হলো শিক্ষকতা করা। শিক্ষকতা করে আমি আমার জীবনের সর্বোচ্চ পর্যায়ে যেতে চাই। ওনার একটা হাততালি হবে। এইবার চেঞ্জ করার পালা। বলছি না চেঞ্জ করে দিব আজকে, চলেন একসাথে চেঞ্জ হই। উনি চেঞ্জ হওয়া মানে কারা চেঞ্জ হওয়া? আমরা সবাই। খালি মনে মনে আপনি ওনাকে ভাবেন, আপনি আসছেন। ওকে, আচ্ছা, এবার নির্মল ভাইকে নিয়ে আমরা কাজ করি, চলেন। আবার 1, 2। ওকে, এইবার যেখানে পজ বলবো সেখানেই পজ দিতে হবে, কিন্তু খালি ফোকাস রাখবেন। রেডি? 1, 2, 3, 4, 5। পজ। 5 মনে আছে? মনে এবার আছে? এখানে বলেন 5, না না, এখানে হাতে নেন। এবার 1 থেকে 5 পর্যন্ত বলেন। 1, 2, 3, 4, 5। 5 আপনার পরিচয় দেন। আমি নির্মল রায়, অধ্যয়ন করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। আমার শিক্ষাবর্ষ 2023-24, জেলা নীলফামারী। এবার কি হাততালি হবে না? এইটাই হচ্ছে আপনার নোট করার জিনিস। যখন নর্মাল স্টেটমেন্ট দিবেন অলওয়েজ লেভেল 5, এর নিচে পাবলিক স্পিকার নামতে পারবে না। অলওয়েজ 5। অলওয়েজ 5। ওকে, ওনার একটা হাততালি, আপনি আসন নিতে পারেন। কে চেঞ্জ হয়েছে? একটু দাঁড়িয়ে সামনে দাঁড়ালে কখনো 5-এর নিচে যাব? পার্সোনাল লাইফে কনভারসেশনে যাইতে পারেন, পরীক্ষার খাতা দেখা দেখি সময় যাইতে পারেন, সেখানে লেভেল 5 মেনটেন করলে সমস্যা। শুধুমাত্র সবার সামনে দাঁড়িয়ে কথা বলার সময়, আপনার নর্মাল স্টেটমেন্টে ভলিউম কত? 5। ভেরি গুড। এবার আসেন, বাকিগুলো কি অকেজো? না, বাকিগুলো বলে দেই, এটার এক্সাম্পল দিব না। যখন কোনো ইম্পর্ট্যান্ট কোনো একটা তথ্য থাকবে তখনই আপনি চেষ্টা করবেন 6 থেকে 10 অবধি যাওয়ার জন্য, যেমনটা আমি আমার ভলিউমটা মাত্র রেজ করলাম। ইম্পর্ট্যান্ট কথা বলার সময় ভলিউম বাড়বে 6 থেকে 10। এখন কতটা ইম্পর্ট্যান্ট আপনার লাইফের জন্য সেটার উপর। আর সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট কখন? আগুন লাগলে আমার জীবন বাঁচানো। তা জীবন বাঁচানোর সবচেয়ে বড় ইম্পর্টেন্স, তখন আমার ভলিউম কত থাকে? 10। আর যদি আপনার তখনও 6, 7 থাকে তাহলে বুঝবে আপনি এমনিও সুইসাইড করতেন, কারণ আপনার কাছে লাইফের কোনো মূল্য নাই। জিনিসটাকে বুঝতে পারছি? সো প্রয়োজন বুঝিয়ে দেয় আমার ভলিউম কতটুকু হবে, ঠিক আছে? এখন মেয়েদের এখানে একটা তেলাপোকা বা একটা কুকুর ছেড়ে দেন, ভলিউম দেখবেন, এমনি টাইমে ভলিউম দেখবেন। এই চিৎকারটা ওদের কমন, এবং এই চিৎকারটা যখনই শুনবেন বুঝবেন এটা লেভেল 10 ওদের। জিনিসটাকে বুঝতে পারছি? আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে ঝগড়ার টাইমের ভলিউমটা দেখেন। এরা যখন সর্বোচ্চ ঝগড়ার মোডে থাকে তখন এরা সর্বোচ্চ ভলিউম দেওয়ার চেষ্টা করে। জিনিসটাকে বুঝতে পারছি? সো এক একজনের এক এক জেন্ডারের এক এক প্রফেশনে গেলে দেখবেন ভলিউমের রেঞ্জ এক এক রকম হয়ে যায় প্রয়োজন ভেদে। আচ্ছা, তো ভোকালটা কি মোটামুটি বুঝতে পারছি? প্রথমে আমার ভোকালে যে টপিকটা আমি আলোচনা করেছি সেটা হচ্ছে কি ভলিউম।
ভলিউম যখন আমি নর্মালি কথা বলবো কত থাকবে? গুড। যখন ইম্পর্ট্যান্ট কথা বলবো, এইবার আসি, যখন আমার ইম্পর্ট্যান্ট কথার কথা না, শুধুমাত্র ইমোশন দিয়ে কানেক্ট করি। আমাদের লাইফে সব ডকুমেন্টারি ভিডিও বা সব নাটক মুভি কি শিক্ষামূলক হয়? কিছু কিছু জিনিস ইমোশনালি কানেক্ট করে না, মানে মিল পাই না। নায়ক হঠাৎ করে থেকে আসলো, মরে যাওয়া নায়ক বেঁচে যায়, কবর থেকে মানুষ উঠে আসে, এরকমই তো দেখি, কিন্তু ইমোশন টাচ করে। মনে করেন হঠাৎ করে আত্মা মরে গেছে, আত্মা আরেক বডিতে আসছে, কিন্তু ওই মুভিতেও আমরা কান্নাকাটি করি, মানে মনে হয় যে না কি ইমোশন দিচ্ছে। এই যে ইমোশন কানেক্ট করতে ইম্পর্টেন্স লাগে না, ইমোশন কানেক্ট করতে আবার সে ভলিউমের কাজ করতে হবে আপনাকে। এখানে দাঁড়িয়ে কি আপনি নাটক করতে পারবেন? আল্লাহ গো আমার ছেলে গেল, এরকম তো কিছু করতে পারবেন অ্যাক্টিং করে। সো এখানে এসে আপনাকে কানেক্ট করতে হবে। এখন ইমোশনালি কানেক্ট করতে হবে না অডিয়েন্সকে, ইম্পর্টেন্ট তথ্য নাও দিয়ে দিলেন, এবার ইমোশনাল গল্প যখন বলবেন কানেক্ট করতে হবে। ভলিউম হবে 1 থেকে 4। ইমোশন জিনিসে ভলিউম 1 থেকে 4। এর মানে এই না, একটু আগে বললাম যত বেশি গুরুত্ব তত বেশি ভলিউম, যত বেশি ইমোশন তত বেশি ভলিউম না, যত বেশি ইমোশন তত কম ভলিউম। হরর মুভি কারা দেখেন? আচ্ছা, ভয় পাই তবু দেখি, এরকম কারা আছে? এদেরকে লাগবে আমার। ভয় পাই তবু মজা লাগে। গুড। এইবার আসেন রিলেট করি। হরর মুভিতে যখন ইন্ট্রোটাও দেয় তখন দেখবেন সাইলেন্ট একটা ইন্ট্রো, যখন দরজাটা খুলে মানে ক্যামেরাম্যান কিচ্ছু করতেছে না, খালি দৌড়াচ্ছে এমনি এমনি, ভূতও নাই, কিচ্ছু নাই ওই জায়গায় হরর, কিন্তু একটা জিনিস শুনতে পারা যায়, একটা নিঃশ্বাসের আওয়াজ শোনা যায় কিনা। বেচারা দরজাটা কোনো কিছুই করে নাই, নর্মালভাবেই খুলতেছে, তবু দরজার আওয়াজে শোনা যায় কিনা। এই যে আপনাকে একটা ইমোশন, এখানে ইমোশনটা কি হরর মুভিতে? ফিয়ার না? এই ফিয়ারটাকে ইন্টেন্স করতে হবে, সবচেয়ে তীব্র করতে হবে। যত তীব্র করতে চাই তত কি লাগবে? ভলিউম কম। সাইলেন্স মোমেন্টটাকে এই জন্য হরর মুভিতে সবচেয়ে বেশি দেখানো হয়। দরজা খুলতেছে, এটা শব্দ শোনা মানে বাকিগুলো কীরকম নীরব, এই জন্য আপনার সেখানে ফিয়ারটা ইন্টেন্সিফাই হয়। জিনিসটাকে বুঝছেন? এখন যদি আইসা বলে আমি ভূত, আপনারা কেউ ভয় পাবেন না, সব অন্ধকার হোক, বসে থাকেন, তখন যদি কেউ এসে বলে লেভেল 10 ভলিউম তখন হবে। বুঝতে পারছি? তাহলে ইন্টেন্সিফাই করার সময় আমার কোন ভলিউম লাগবে? 1 থেকে 4। আমরা আমাদের লাইফে সব থেকে ভয় পাই 1 থেকে 4-এর মানুষগুলোকে, কারণ তারা ইমোশনকে বেশি আঘাত করতে পারে। জিনিসটাকে বোঝাতে পারছি? সো এই যে ভলিউম দিয়ে মানুষের অ্যাটাক করা বা মানুষের দিকে কানেক্ট করার আপনার পরিমাণ বা মানদণ্ডটা পেয়ে যাবেন আপনি। বুঝতে পারছি? পাবলিক স্পিকার সবাইকে এইভাবে এঙ্গেজ করতে পারে। ভলিউমের ব্যাপারে ক্লিয়ার? পরবর্তী টপিকে যাব। ওকে, এরপর আমার ভোকালের পর যখন আমি ভোকাল নিয়েই কাজ করব, তারপরে 4 নাম্বারটা বলি। প্রথমে আমার ড্রেস আপ, আপনি আমাকে নিয়ে অ্যাজাম্পশন করলেন, ভয়েস শুনলেন, এখন ভয়েসটা আমি কন্টিনিউ করতেছি, আমি এই ভয়েস দিয়ে আপনার সাথে সেশন কন্টিনিউ করতেছি। যখন আমি আপনার সাথে সেশন কন্টিনিউ করতে থাকবো তখনই 4 নাম্বার প্রসেস, যেটাকে আমরা বলছি বিলিভস, বিশ্বাস তৈরি করা। বিলিভস, তাহলে কী তৈরি হবে? বিশ্বাস তৈরি হবে। সো এই 4টা প্রসেস একটা পাবলিক স্পিকার পার করে আসে, এটা হচ্ছে মেইন। এর ভেতরে আন্ডারে যা আছে সব বলবো আমি। এইটাই হচ্ছে আপনার প্রধান ধাপ। বুঝতে পারছি? আপনার অ্যাপিয়ারেন্স ভালো লাগতে হবে যাতে করে অ্যাজাম্পশনটা পজিটিভ হয়, ঠিক আছে? কারণ এমনও হতে পারে ভোকাল দেখানোর আগে গায়েব হয়ে যাবে মানুষ। বুঝতে পারছি? এরপর ভোকাল যখন শুনবে, ভোকালটাকে এমনভাবে কন্টিনিউ করতে হবে যাতে করে কী তৈরি হয়? বিলিভস, পজিটিভ বিলিভস তৈরি হয়। বুঝতে পারছি? এই 4টা প্রসেস ক্লিয়ার? এই 4টা প্রসেস সাকসেসফুলি পার করতে হবে। এটা হচ্ছে আপনার পাবলিক স্পিকিং সেশনের কাজ। বুঝতে পারছি? নেক্সট কোনো স্পিচ দেন, আপনার ডিপার্টমেন্টে যে কোনো জায়গায় স্পিচ দিতে পারেন, প্রোগ্রাম আছে, পিকনিক আছে, যে কোনো জায়গায় স্পিচ দেওয়াকে একটা শেখার মাধ্যম হিসেবে ব্যবহার করেন। এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করেন। 4টা প্রসেসে সাকসেসফুল হইতে হবে, এটাই। এবার ভোকালের আমরা ভলিউম নিয়ে কাজ করছি না, এবার কাজ করব ভোকালের টোনালিটি নিয়ে। কি নিয়ে? টোনালিটি নিয়ে। এইবার কে হেল্প করবে বলেন? এবার মেয়েদের মাঝখানে একজন, এনিওয়ান, কোঅপারেট করে মজা পাবেন, শিখবেন। ওকে, চলে আসেন আপু। আপুকে বলছি, আচ্ছা আপনিও আসেন, সমস্যা নেই, আসেন আপু, আসেন। আপনি একটা মাইক নেন।
আচ্ছা আমার ভয়েস তো শোনা যায়? ওকে তাহলেই হবে। ওকে এবার দুজনের কাজ দেখবো। রিলস ভিডিও দেখি না, বিফোর এক সাইডে, আফটার আরেক সাইডে। এবার আমরা ওটাই করব। মনে করেন আমি আপনাকে একটা প্লট দিব, এই প্লটটাকে আপনাকে ফিল করতে হবে। এটা হচ্ছে আরেকটা পয়েন্ট লিখে রাখতে হবে, ইমাজিনেশন। একজন পাবলিক স্পিকারকে ইমাজিনেশন পাওয়ার বাড়াইতে হবে, বুঝতে পারছি? যেমন আপনি যে বিভিন্ন মুভিতে নায়ক নায়িকাদের কান্না করতে দেখেন, হ্যাঁ তারা গ্লিসারিন বা অন্য কোনো পদার্থ দিয়ে কান্নাকাটি করে, বাট মাঝে মাঝে তারা এগুলো ছাড়াই কান্নাকাটি করে, এটা জানেন? জাস্ট বিকজ সে মোমেন্টের মধ্যে ডুবে যায়। জিনিসটাকে বুঝতে পারছি? সো সেম ভাবে এই ইমাজিনেশন পাওয়ারটাকে আপনাকে রপ্ত করতে হবে কথা বলার সময়। যে কথাটা বলবেন, যে প্লটটা বলবেন, সেটাকে কি করতে হবে? ভেতর থেকে ফিল বা ইমাজিন করতে হবে যে এটা রিয়েলিটি। ইভেন একটা ফেক গল্প বলতেছেন, মারা যায় নাই আমার বাবা, মারা গেছে রাব্বির বাবা, বুঝতে হবে এটা আমার বাবা মারা গেছে। এইভাবে উপস্থাপন করতে হবে একটা পাবলিক স্পিকারকে। যে সে বুঝতে পারছি পাবলিক স্পিকারের কাছে অপর সাইডের গল্প বলতে কিচ্ছু নাই, সব গল্প কার? নিজের। আমার বন্ধু রাব্বির গল্প বললো, সেটা কার? নিজের। এইটা প্রকাশ করতে হবে, বুঝতে পারছি? কারণটা আমি পরে বলতেছি। এখন আমি আপনাকে যে গল্পটা বলতে বলবো, এটা কার হবে? আমার। আপনার সাইড থেকে, আপনার কাছে হইছে, আপনার সাথে ঘটছে, এভাবে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি আপনার একদম আপন ভাই, ঠিক আছে? আপনার সাথে আমার অনেক মারামারি সম্পর্ক, তবু দিন শেষে আমরা একসাথে খাই দাই খেলি সবকিছু করি। মারামারি হোক, কিন্তু আপনাকে আমার লাগবে, আমাকে আপনার লাগবে, ঠিক আছে? কিন্তু সমস্যাটা হয়েছে এই সেশনে আপনি আসছে, আমরা যে আপন ভাই এটা কেউই জানে না, সে বুঝতে পারছেন? সো এখন আমি মনে করি সেশনটা তাড়াতাড়ি শেষ করে চলে গেলাম। এবার আপনি মনে করেন সেশনের সবকিছু দায়ভার পালন করতেছেন। হঠাৎ করে কল আসলো, আমি এদিক থেকে কাজটা দিয়ে যাওয়ার সময় একটা ট্রাক আমাকে অ্যাক্সিডেন্ট করে দেয়, আমি ট্রাক অ্যাক্সিডেন্ট করি এবং ওইখানে পুরো ব্লাড পড়ে আছে। ইভেন আমাকে 3-4 জন ফ্রেন্ড যে সাথে ছিল, ভার্সিটি আর 2-3টে স্টুডেন্ট, আমাকে ওই অবস্থায় মেডিকেলে নিয়ে যায়। এত ব্লাড পড়ছে, ব্লাড তো জানি কিরকম থাকে, প্রচুর ব্লাড পড়ছে এবং মেডিকেল থেকে বলে যদি এখন এমার্জেন্সি রক্ত না পাওয়া যায়, আমার রক্তের গ্রুপ এ নেগেটিভ, যদি না পাওয়া যায় তাহলে আজকে হয়তো বা আমার শেষ দিন হবে। এই নিউজটা আপনি সেশন চলাকালীন সময় পেয়েছেন, আপনি সেশনের প্রধান বক্তা। এখন এই নিউজটা আপনি সবাইকে জানাচ্ছেন, জানান। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের ইতিপূর্বে আমাদের যে এক ট্রেনার ছিল, এটা তো আমি জানি না, মানে তারা জানে না, মানে অডিয়েন্স জানে না। ফর্মালিটি মেইনটেইন করা যাবে। আচ্ছা আচ্ছা, এবার আপনি ইমোশন থেকে না ফিল করতে পারবেন না। সবাই ওনাকে কোঅপারেট করবেন এবং আসলে ফিল পার কান্না করবেন। ওকে, আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আপনারা হয়তো জানতে নাও পারেন, ইতিপূর্বে আমাদের মাঝখানে যে পাবলিক ট্রেনার ছিল তিনি আমার ভাই। তো আমি একটা নিউজ পেয়ে খুবই আশাহত, একটা নিউজ পেয়ে খুবই হতাশিত যে তিনি ইতিপূর্বে সবাই চোখটা বন্ধ করেন, আপনি কন্টিনিউ করেন, সবাই চোখ বন্ধ করেন, নিচের দিকে তাকিয়ে। তো সম্প্রতি তিনি একটা রোড অ্যাক্সিডেন্ট করেছেন, তো আমাকে ইতিমধ্যে যেতে হবে। তো আমাকে কেউ যদি পারেন আমাকে একটা খুবই দ্রুত সাহায্য করতে পারেন। তিনি যে অ্যাক্সিডেন্টটা করেছেন তার জন্য প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে এবং এর জন্য এ নেগেটিভ একটা রক্ত লাগবে। তো কেউ যদি পারেন আমাকে দ্রুত হেল্প করবেন। এবার আপু বলেন, সবাই নিচে ওনাদের তাকাবো না, একটা ডিএম চলছে। আমার ভাইয়ের এই নেগেটিভ রক্ত মাইকটা অন করে নিন। অনেক আমার ভাইয়ের রক্তের গ্রুপ এ নেগেটিভ, রক্তক্ষরণের কারণে এখন তার একটা রক্ত লাগবে। যদি আপনারা কেউ ব্যবস্থা করে দিতে পারেন। ওনার খুব ব্লাড বের হয়েছে, এই নেগেটিভ ব্লাড। আপনারা যদি একটা ব্যবস্থা করে দিতে পারেন আমি খুব কৃতজ্ঞ থাকবো। ওকে, এইবার আবার আমরা নিচে তাকাবো, ঠিক আছে? তবে আমার দুইটা কথা শুনে রাখেন। এইবার আপনাদের দুজনের কাজ হবে, আপনারা হাসেন তো একটু। ওকে, একটু দাঁত বের করে। এই মোমেন্টে, এই পজিশনে একই কথা বলবো, স্যাড স্টাইলে বলেন, স্যাটিসফাই বলবো। আপনারা এটা থাকতে হবে, এরকম হাসি।
হাসি একটা সেকেন্ডের জন্য হাসি মুখ বন্ধ করা যাবে না। ওকে হাসা রাখবে না, তবে হাসির মুখটা রাখতে হবে। ওকে এবার আপনারা নিচে তাকাবেন। যে কোনো আপনার মুখ হাসি মুখ থাকবে, এটাই হলো। আমার ইমোশনটা কীরকম থাকবে, স্যাড অর যেটা হয় বলছেন ওইটাই, ওকে আপনার হাসি মুখ। ওকে। হাসি মুখ। তো আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে, আমাকে অনেক দ্রুত যেতে হবে। কেউ যদি এ নেগেটিভ ব্লাডের ব্যবস্থা করতে পারেন আমাকে জানাবেন। ধন্যবাদ। আরে না, তাড়াতাড়ি না। ওইটাই যেভাবে বলছেন না, হ্যাঁ হ্যাঁ পার্ট বাই পার্ট, হ্যাঁ, হ্যাঁ। স্যাড মোমেন্টে, রাইট স্যাড মোমেন্টেই বলবেন। ওকে তবে মুখে থাকবে হাসি। ওকে ফাইন। আমার ভাই একটু আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমাকে দ্রুত যেতে হচ্ছে, তার জন্য এ নেগেটিভ ব্লাড দরকার। আপনারা যদি কেউ, তো তার জন্য এ নেগেটিভ ব্লাড দরকার, আপনারা যদি কেউ ব্লাড ব্যবস্থা করতে পারেন আমি আপনাদের নিকট খুবই কৃতজ্ঞ থাকবো। আপনি হাসির অনেস্টি, ওরা নিচে তাকায় আছে, কেউ এক্সপ্লেইন করছে তার জন্য ব্লাড লাগবে, আপনারা একবার ব্লাড ব্যবস্থা করে দেন। মনে হয় প্রাইজ দিচ্ছে। এটা কেন বলছি দেখেন, অ্যাকচুয়ালি ইমোশন আপনি সেম ফিল করবেন, ইমোশন আপনি সেমটাই ডেলিভার করতে চেষ্টা করবেন, টোনটাও আপনি জানেন স্যাড টোনে হবে, সেটাও আপনি চেষ্টা করবেন। তবে আমাদের মাঝখানে আমি জানি না এগুলোকে কি ধরনের দোষ বলে, মানে কিছু দোষ যেটা জন্মের পর থেকে যায় বা পরিবেশের কারণে আমাদের মধ্যে গড়ে ওঠে। এই ধরনের দোষগুলোর নামটা ভুলে গেছি, কেউ বলে দিতে পারবে? মুদ্রা দোষ। সো মুদ্রা দোষ আমাদের থাকে। মুদ্রা দোষের মধ্যে একটা থাকে কখনো মুখে হাসি ফুটবে না, আরেকটা থাকে কখনো মুখ থেকে হাসি যাবে না। আমি জিনিসটা বলতে পারছি? সো সেম জিনিসটা মূলত আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, যখন কোনো ইনফরমেশন দিবেন প্রত্যেকটা ইনফরমেশন নির্দিষ্ট টোনের ডিমান্ড করে, এবং এই টোন মূলত কন্ট্রোল হয়। থ্যাংক ইউ। এই টোনটা মূলত কন্ট্রোল হয় ফেশিয়াল এক্সপ্রেশন। এইটা লিখে রাখেন। যদি কখনো টোন কন্ট্রোল করা শিখতে চান, ফেশিয়াল এক্সপ্রেশন আপনাকে কন্ট্রোল করা শিখতে হবে। তাহলে আপনি লিখতে পারেন এরকম, টোন তীর চিহ্ন দিয়ে দিতে পারেন রিমোট কন্ট্রোল ফেশিয়াল এক্সপ্রেশন। বুঝতে পারছেন? আচ্ছা, এবার একই কথাকে উনি যখন হাসি মুখে বলছিল, আপনি নিচে তাকাতে বলার এটাই কারণ, কানে যখন যাবে তখন দুটোর মধ্যে সেম ইমোশন পাবেন না। কথা সেম, টার্গেট সেম, শুধু একটা চেঞ্জ করছি, সেটা কি? ফেশিয়াল এক্সপ্রেশন। এবং মনে করেন সবই ফেক ছিল, ফেশিয়াল এক্সপ্রেশনটা রিয়েল ছিল, ওর কখনো টোন নেগেটিভ হবে না, ওইটাই হবে যেটা ফেশিয়াল এক্সপ্রেশন। বুঝতে পারছি? অলরেডি অ্যাক্টিংও করে, আর ফেশিয়াল এক্সপ্রেশন যদি ওইটা সাপোর্ট করে, আপনি রিয়েল ভাবতে পারবেন। এটাই যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে তারাই ফলো করে। বুঝতে পারছি? এক্সপ্রেশন যার ভালো, তার ডায়ালগ ডেলিভারি ভালো, তার ইমোশন কাজ করার ক্ষমতা ভালো। ঠিক আছে? তোমাদের জন্য একটা হাততালি হবে। ভাই দেখা হবে সেশনের পরে। আচ্ছা, এবার আমাদের কি টোনালিটি কাজ কমপ্লিট? টোনালিটি থেকে যদি প্রশ্ন করি, এখন বলেন টোনালিটি কন্ট্রোল করে কে? ফেশিয়াল এক্সপ্রেশন। তাহলে আপনি যদি হাসির কথা বলেন, কোনটা কম্পালসারি? হাসাটা হচ্ছে কম্পালসারি। স্ট্যান্ড আপ কমেডি নাম শুনছেন? স্ট্যান্ড আপ কমেডিতে আপনাকে যেই কথাটা বলবেন, আমরা স্ট্যান্ড আপ কমেডিতে কি হাসাতে পছন্দ করি, তাই না? অডিয়েন্স হাসলে আমাদের জন্য বেটার, এটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অডিয়েন্স হাসলে বেটার, এর মানে কি আপনাকে হাসতে হবে? আপনি যেই মোমেন্টের কথা বলছেন ওটা কিন্তু হাসির মোমেন্ট অডিয়েন্সের জন্য, আপনার জন্য। একটু দেখেন, এটাই হচ্ছে ডিপ ডাইভিং একটা মেসেজ। আপনি যেই মোমেন্ট ডিল করছেন, এটা কি আপনার জন্য হাসির মোমেন্ট ছিল? আপনি বোকামি করেছেন দেখেই তো অডিয়েন্স হাসবে, রাইট? কিন্তু আমরা করে এই জায়গায় ভুল। আমি ভাবি কি, আমি হাসলে মনে হয় অডিয়েন্স হাসবে। ইভেন এমন হাসি দেই, কাহিনী শেষ করতে পারি না, যে বন্ধু কি হয়েছে তুই বুঝ, পরিবহন মার্কেটে গিয়ে চাচা। আরে ভাই, আপনি এক্সপিরিয়েন্স করছেন, তারপর হাসির মনে হয়েছে, আর ওকে এক্সপিরিয়েন্স করার আগে আপনি আবার হাসতেছেন। ওকে এক্সপিরিয়েন্স করতে পারবে? পারবে না। সো গল্প যখন কাউকে বলছেন, পাবলিক স্পিকিং দাঁড়িয়ে এখানে হাসির কথা বলতেছেন, এখানে গল্প শেয়ার করতেছেন, হ্যাঁ হাসির গল্প শেয়ার করবেন, বাট বি কেয়ারফুল। আপনি যেই মোমেন্টে যেরকম ছিলেন, ফেশিয়াল এক্সপ্রেশন সেরকমই রাখতে হবে। যদি এইটা কন্টিনিউ করতে পারেন, 10 জন মানুষ যদি হাসতো একই গল্পে, এইটার থেকে 3 গুণ বাড়বে।
আমি কি জিনিসটা বোঝাতে পারছি আপনাদেরকে? যদি কখনো কৌতুক বলেন, কখনো কমেডি বলেন, অনেক ধরনের কাজই তো করা যায়। গল্প বলার ক্ষেত্রে গল্পের মোমেন্ট লিড করতে হবে। সো এখন একটা পয়েন্ট লিখেন, স্টোরি টেলিং। এখন যে কথাগুলো বলবো কোনো বইয়ে পাবেন না, আমি আবারও বলতেছি, যতই পাবলিক স্পিকিংয়ের বই ঘাটেন, ইউটিউবে ঘুরেন, দেখেন, পাবেন না। এগুলো হচ্ছে বেসিক হিউম্যান বিংয়ের থিং। সো স্টোরি টেলিং আমরা কি গল্প বলি না? এখন হয়তো আমি কাউকে গল্প বলাতাম, বাট আজকে টাইম আমি বেশি করবো না, আপনাদেরকে দিয়ে যখন লং টার্মে কোনো কিছু করানো যাবে তখন রিয়েলাইজ করবেন। গল্প বলার ক্ষেত্রে আমরা কিন্তু এভাবে বলি যে আজকে আমার সাব্বিরের সাথে দেখা হয়েছিল, সাব্বির এসে বলতেছে যে আমি কি করতেছি, তারপর চা খেলাম, দুজন অনেক দিন পর আসছে, বাহির থেকে আসছে, সে এতদিন পর আসছে, দেখা না করলে হয় না। গল্পটা কিন্তু শেয়ার করছি, বাট কানেক্ট হয়েছে? হয় নাই। এখানে কোনো ইন্টারেস্টিং বিষয় নাই, তবু এটাকে ইন্টারেস্টিং বানানো যায়। আমার কথা হচ্ছে, রাশেদ ভাই প্রথমেই বলছে, পাবলিক স্পিকার কারা? কানেক্ট করতে পারবে। ইভেন যেটাতে কিছু নেই এটা তো কানেক্ট করা, এটাই তো ক্ষমতা। এই ক্ষমতাটাই তো আপনারা চাচ্ছেন, নাই কিছু তবু কানেক্টেড। এই জিনিসটাই করতে হবে। স্টোরি টেলিং সবচেয়ে পাওয়ারফুল ওয়েপন। এই পাওয়ারফুল ওয়েপনটাকে যদি পাওয়ারফুলভাবে আপনি ডেসক্রাইব করতে পারেন, আরও বেশি পাওয়ারফুল হয়ে ওঠে। চলেন একসাথে কানেক্ট করি এবার। স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে সবার আগে যেটা গুরুত্বপূর্ণ, এইটার পয়েন্টটা একটু খালি রাখেন, আমি একটু ডেসক্রাইব করি। এবার আমাকে একই গল্পটা আমি বলতেছি। আজকে সাকিবের সাথে দেখা হয়েছে, বাহির থেকে আসছে, দেখার পরে সাকিব বলছে, আরে ধ্রুব তুই কোত্থেকে আসলি এতদিন পরে, ইস কতদিন দেখি না বন্ধু, তুই বুঝবি না আমি কতটা তোকে মিস করছি। আর আমি তখন বলি, কিরে সাকিব হঠাৎ এরকম হয়ে গেলে কিসের জন্য? কিরে সাকিব তোর কী হয়েছে, তুই তো আগে এরকম ছিলি না? এই যে এইবার কি আমি একটা ক্যারেক্টার প্লে করছি না, আপনার দেখতে ইচ্ছা হয়েছে কাহিনীটা কী ঘটতেছে, আমার ইমোশন দেখতে ইচ্ছা হয়েছে, একটু হলেও আপনি আগের চেয়ে বেশি ডিপে ডাইভ করছেন, অথচ আমি একই গল্প দ্বিতীয়বার বলতেছি। জিনিসটাকে বুঝতে পারছি? তার মানে প্রথম পয়েন্টটা হচ্ছে প্লে দ্য ক্যারেক্টার। এখানে ন্যারেশন করছি না, ন্যারেশন আমরা বলি সে বলেছিল সে এটা করবে, আপনাকে বলতে হবে সে এরকম করছিল, এই তুই কী করছিস রে, ওরটাই উদ্ধৃতি চিহ্নের কাজটা আপনাকে করে দেখাইতে হবে। বুঝতে পারছি? তার প্রথম পয়েন্ট কি? প্লে দ্য ক্যারেক্টার। নাম্বার 2, সাকিবের নাম উল্লেখ করছি তো, বলা যাবে না আমার এক বন্ধু, কি বলতে হবে? সাকিব। বলা যাবে না সেশনে অনেক মানুষ ছিল, বলতে হবে 1000+ মানুষ ছিল। আমি কি জিনিসটা বোঝাতে পারছি? নাম্বার 2 পয়েন্ট, স্পেসিফিসিটি। যত স্পেসিফিক তথ্য দিবেন তত ট্রাস্ট অর্জন হবে আর বিশ্বাস পাবেন। তাহলে নাম্বার 1 হচ্ছে প্লে দ্য ক্যারেক্টার, নাম্বার 2 হচ্ছে স্পেসিফিসিটি। সাকিবের নাম বলছি, দিস ইজ আওয়ার পয়েন্ট। এবার আসি, আরও ভুল করবেন। আপনার লাইফে কিছু বন্ধু পাবেন যার গল্প সবাই শুনতে চায়, কিছু বন্ধু পাবেন স্টার্ট করলে উঠে চলে যায়। তার মানে আপনি ওইরকম ব্যক্তি কখন হবেন? যখন আপনার গল্প সবাই শুনতে চাইবে। একটা গল্পের অনেক বড় প্লট থাকে না, অনেক কাহিনী, তো সব কাহিনী কি বলার সময় দরকার পড়ে? হয়তো বা ইনভায়রনমেন্টে ঘটছে, বাট সবটা কিন্তু প্রয়োজনীয় না। যখন কারোর সাথে গল্প শেয়ার করবেন, মেক শিওর আপনার ওই গল্পের পিক মোমেন্টগুলো কোনগুলো, যেগুলো গুরুত্বপূর্ণ, বা যেইটাই আপনি ডেসক্রাইব করতে চাচ্ছেন ওইটাই তো পিক মোমেন্ট। এই পিক মোমেন্টের ধারের কাছ থেকে গল্প বলা স্টার্ট করবেন, নট আপনার পেট থেকে বেরোয়। জিনিসটাকে বুঝতে পারছি? আমরা শুরু করি, আমার জন্ম হয়েছে এইখানে, তো আমার বাবা মা এটা করতো, আরে ওইটা পিক মোমেন্ট না, পিক মোমেন্ট হয়তো বা আরও পরে। বুঝতে পারছেন? ওই পিক মোমেন্টের ধারের কাছ থেকে গল্প বলা স্টার্ট করবেন, ফুল লোকেশন আমার লাগবে না। জিনিসটাকে বুঝতে পারছি? আমি একটু আগে যখন বললাম আমার বন্ধু সাকিবের সাথে দেখা হয়েছে অনেক দিন পরে, বিদেশ থেকে আসছে, এইটুকু ইনফরমেশন কি এনাফ ছিল না? ছিল। এখন যদি আমি বলতাম আমার একটা বন্ধু ছিল সাকিব, ছোটোবেলা থেকে একসাথে স্কুলে পড়তাম, তো সাকিব খুবই দুষ্ট প্রকৃতির ছিল, যদিও আমি এরকম না, এই টাইপের কথাবার্তা দরকার আছে আমার। পিক মোমেন্ট কোনটা বলেন তো? ওই রোলটা, ক্যারেক্টার প্লে করার জায়গাটা আমার পিক মোমেন্ট ছিল না, যে দুইটা ডায়ালগ কনভারসেশন হবে। তো ওইটার জন্য আমার এগুলো বলার কোনো দরকার আছে? যে বলবে সে কানেক্ট করতে পারবে না। যে সে বুঝতে পারছি? তাহলে 3 নাম্বার পয়েন্ট, পিক মোমেন্টের চারপাশে থাকেন, অ্যারাউন্ড দ্য পিক পয়েন্ট। সব পয়েন্ট বলা যাবে না, পিক পয়েন্টের ধারের কাছ থেকে পয়েন্ট নিতে হবে আপনাকে, স্টার্টিং পয়েন্ট চুজ করতে হবে। ওকে, পিক মোমেন্টগুলো আমি যখন নিয়ে নিব, এইবার আপনার পরবর্তী কাজ হবে গল্পটা বলা শেষ করে কি শিখলেন সেটা বলা।
কারণ এখানে এতগুলো মানুষ আপনারা মূল্যবান সময় দিচ্ছেন টাইম ওয়েস্ট করার জন্য, না আমার গল্প শোনার জন্য, নাকি কিছু শেখার জন্য? শেখার জন্য। যতই গল্প বলি, যতই আজকে আপনি হেসে যান, কোনো লাভ নাই। দিন শেষে একটাই প্রশ্ন, এই টাইমটা দিয়ে আমি কী অ্যাচিভ করলাম, রাইট? সো আমার গালি খাওয়া ঠেকানোর জন্য কি করতে হবে? খাতায় কিছু, মাথায় কিছু, আর নিজের জন্য কিছু আপনাকে দিয়ে দিতে হবে, তাই না? এখান থেকে এই জন্য এই জন্য আমার প্রত্যেকটা গল্প এমন হওয়া যাবে না যেটার কোনো লার্নিং পয়েন্ট নাই। বুঝতে পারছি? স্টোরি টেলিং করবো, এঙ্গেজ করবো, বাট ফাইনাল এঙ্গেজমেন্ট কমপ্লিট হবে কখন? যখন এখান থেকে আপনি কিছু অ্যাচিভ করবেন। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে স্টোরি টেলিংয়ের ওয়েটা কি সবাই ক্যাচ করতে পারছি? ওকে, নর্মালি আপনি যদি এখন স্টেজে আসেন, নর্মালি একটা গল্প বলতেন, বাট এখন একটা চেঞ্জ আসবে। প্রথম কাজ কি করবেন? যেই ক্যারেক্টারটার কথা বলতেছেন সেটাকে দেখাবেন কীরকম। তার জন্য আপনার মুখ থেকে বর্ণনা শুনতে না হয়, সে খুব লাজুক, বলতে হবে সাকিব এসে এভাবে বলছিল, বন্ধু তুই কী করতেছিস, এই জিনিসটা দেখাইতে হবে। আর নিজের এই জড়তাকে ভাঙতে হবে, পিপল কীভাবে আমাকে জাজ করবে। আমি যদি বলি আয় এদিকে আয়, এখন আমি পরবর্তীতে শিফট করলাম, তোর সমস্যা কি? কথা হচ্ছে আমি দুইটা ক্যারেক্টার প্লে করছি কিনা। এখন বলেন, দুইটার একটাও কি আপনি আমার জন্য ফিক্স করছেন? আপনি যেভাবে জাজ করবেন ভাবছে আমি কি সেভাবে জাজ হব না। কথা হচ্ছে এইটুকু জিনিস মাথার মধ্যে একটু প্লিজ ঢুকিয়ে নেন। আপনি যতটা ভাবেন অডিয়েন্স জাজ করবে, অতটা করবেই না, কারণ অডিয়েন্স নিজের লাইফে একটু প্যারার মধ্যে আছে। আপনাকে নিয়ে ভাবার কারো কোনো টাইম নেই। এই রিয়েলিটিটা ভাবেন। জিনিসটাকে বুঝতে পারছি? ইভেন আমি যাই করি না কেন, আজকে থেকে কিছু শিখতেই আসছেন। আমি যতই আপনার জন্য করি না কেন, আপনি কতটুকু করছেন এটা আপনি দেখবেন না, কতটুকু পেয়েছেন এটা আপনি দেখবেন। বুঝতে পারছি? সো একটু নিজেকে একটু এটাতে ফিল করান, নিজের জড়তা ভাঙবেন। ক্যারেক্টার প্লে করতে বলছি, সেটা যদি একটা থার্ড পার্সনেরও ক্যারেক্টার হয়, করতে হবে। কেউ জাজ করবে না, নো ওয়ান, কিন্তু এঙ্গেজমেন্টের স্বার্থে এটা করতে হবে। ক্লিয়ার? ডান? ওকে, এইবার পরবর্তী টপিক বলার আগে একটা কথা বলি। এতক্ষণ অবধি যা যা বললাম সব কিছুকে মাথায় প্রবেশ করছে? সবগুলো ডিপ ডাইভিং এক একটা কথা, যে কথাগুলো যদি মাথার মধ্যে নিয়ে কাজ করেন, আপনার পার্সোনালিটি চেঞ্জ হওয়া স্টার্ট হবে। তাকায় আছেন কেন? লিখেন পজ। পজই হচ্ছে আমাদের পরবর্তী টপিক, পাওয়ার অফ পজ। এখন বলি, আপনারা যে আমার দিকে এতক্ষণ তাকিয়েছিলেন না, বলেন তো মোমেন্টটা কি ইন্টেন্স হয়েছে না একটু? ওকে, এবার বলি, সবার প্রবলেম এটা, তাই ভালো করে শুনবেন। আমার কথা হচ্ছে আজকে আসবেন, প্রবলেম সলভ করে যাবেন। এরকম সেশন বছরে একবারই পাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। পাবলিক স্পিকিং ট্রেনিং প্রোগ্রাম বছরে একবারে বেশি হয় না। সো ভালো মতো যা শুনবেন আগামী 1 বছরের জন্য কাজে লাগাইতে হবে। আপনাকে চেঞ্জ করতে আসছেন, আর কিচ্ছু না। আপনি যেখান থেকে আসেন না কেন, বিশ্বাস করেন কেউ আমার কথা শুনে এটা করে গেছে, 1 বছর পরে সেম বন্ধুটাকে পাবে না। আপনি যদি কারো বন্ধু হয়ে থাকেন, আপনাকে চেঞ্জ হতে হবে। ও বলবে তুই চেঞ্জ হয়ে গেছিস, তুই এত ডেভেলপ কীভাবে করছিস, এরকম কমেন্ট শুনবেন আপনি যদি আমার কথাটা শোনেন। বুঝতে পারছি? 1 বছর আমি আপনার সাথে থাকতে পারবো না, বাট 1 বছরের জন্য আমি আপনাকে দিয়ে দিচ্ছি জিনিসগুলো, বুঝেন? পজের কথা বলছি। আমরা পজ দিতে ভয় পাই। পজ আমাদের জন্য নেগেটিভ। কেন জানেন? ভাইবা বোর্ডে গেলে বোঝা যায়। আমরা ইনভায়রনমেন্ট একটারটা লাগাই গিয়ে আরেকটায়, এটা আমাদের স্বভাব। মোটিভেশন পাই এক জায়গায়, লাগাই আমার বিয়ের সাথে। মানে আমাদের স্বভাব একটা রিলস ভিডিওতে বা কোনো একটা কমেন্টে বা কোনো একটা মহাজ্ঞানী বলেছেন, এরকম টাইপের উদ্ধৃতি চিহ্ন শেয়ার মেরে লাগিয়ে দিই আমার পার্সোনাল লাইফের সাথে। বাট আমরা কনটেক্সট কখনো বুঝি না। একজন পাবলিক স্পিকারকে কনটেক্সট বুঝে বুঝে তথ্য কালেক্ট করতে হয়। আমি পজের কথা বলতেছি, আমরা কি সত্যি করে বলেন পজ মানে কি নেগেটিভ মনে হয় না আপনার কাছে? নীরব থাকা, কথা বলতে গিয়ে। ইয়েস, ভাই বলা হলো যে বলো বাংলাদেশ কোথায় অবস্থিত, পৃথিবীর কোন দিকে অবস্থিত। চুপ থাকা মানে কি? নেগেটিভ। তার মানে আপনি যেটা ফেস করে আসছেন সেটাই তো আপনি হবেন। এটা কি অস্বাভাবিক কিছু না? এইবার মনে করেন পাবলিক স্পিকিং করতে আসলেন, আপনার কাছে কি সেম জিনিসটা কাজে আসবে না, মাথায় আসবে না? চুপ থাকতেছি মানে আমি মনে পারি না, তথ্য মনে হয় ভুলে গেছি। আর তথ্য ভুলে যান নাই। তথ্য ভুলে গেলে আপনি স্টেজে আসতেন না। তথ্যগুলো মনে রেখে ওগুলো পারফর্ম করে আপনি স্টেজে আসছেন, তাই না? ভুলে যান নাই, হয়তো বা ফ্লো হারাইছেন, আর কিচ্ছু না। বাট না, ভুলে গেছি, আমি ইন্টারভিউতে এরকম করেই তো যাইতাম, ভাই কিচ্ছু পারি না। এইটা হচ্ছে মাইন্ড সেট আপ। চেঞ্জ করেন। পজ পাওয়ারফুল থিং।
পজ আপনাকে আমার দিকে আকর্ষণ করবে। এই যে পজ দিলাম, কোনো নেগেটিভ কিছু হয়েছে, অ্যাকসেপ্ট করেন। এইবার আমার পরবর্তী জিনিস, পজ যদি না দেই তখন আমি কি করব? দুইটা ভয়ানক ভুল করব। ভুল দুইটা লিখে রাখেন এবং এটাই আপনি করে বেড়ান। নাম্বার 1, ফিলার ওয়ার্ড, ব্র্যাকেটে লিখেন ইয়ে, ঠিক আছে? এগুলো করেন না? পজ দেওয়া যাবে না। ভাইবা বোর্ডে পার্টনার যদি এরকম হয় যে পজ দিতে রাজি না, স্যার মানে স্যার এইটাই, জি স্যার এটাই বলতেছিলাম, মানে সে কোনো পজ দিছে না। পজ না দেওয়া মানে আমরা মনে করি যে ফিলার ওয়ার্ড ইউজ করা। বুঝতে পারছি? ফিলার ওয়ার্ড ইউজ করি। আরেকটা ভয়ানক ভুল, নন ওয়ার্ড। নন ওয়ার্ড কোনগুলো জানেন? মেয়েদের জন্য বলি একটা লাইক, ছেলেদের জন্য একটা বলি সো আর অ্যান্ড। বুঝতে পারছি? যখন আমরা এই টাইপের জিনিসগুলো বলি তখন এগুলো হয় নন ওয়ার্ড, মানে যে ওয়ার্ড প্রয়োজন নেই সেটাকে ইউজ করাকে বলা হয় কি? নন ওয়ার্ড। আমরা ফিলার ওয়ার্ড বা নন ওয়ার্ড দিয়ে আমাদের পজকে ডিল করার চেষ্টা করি। বুঝতে পারছি? ওকে, এখন বলেন, যদি কেউ পজ দেয় তাহলে কি এগুলো আসবে? কখনোই আসবে না। আপনি ভুলে গেছেন, পজ দেন। পজ দিলে কি হবে কে বলতে পারবে? কে বলতে পারবে? যদি আমি পজ দেই, শুধু কি ফিলার ওয়ার্ড নন ওয়ার্ড টার্গেট? এটা তো টার্গেট না, এটা সাইড বেনিফিট, এগুলো আসবে না। মেইন কাজটা কি পজের? অডিয়েন্স আকর্ষণ একটা পেলাম, আর পরবর্তী তথ্য নেওয়ার জন্য মাথায় সময় পাবে। আরেকটা গুড, আমি আমার সবগুলো অ্যান্সার পেয়ে গেছি। অডিয়েন্সকে আকর্ষণ করা একটা পয়েন্ট। নাম্বার 2, পরবর্তী টপিক নেওয়ার আগে মাথাটাকে ঠিক করে নিতে পারবে। নাম্বার 3, অলরেডি যা বলছি তা মাথায় প্রসেসিং করাতে পারবে। এইটাই মেইন কাজ। আপনি যা বলছেন তা প্রসেসিং করার টাইম তো দিতে হবে। বুঝতে পারছি? আপনাকে 10টা ম্যাথ করাবো, প্রথম ম্যাথ করানোর পর দ্বিতীয় ম্যাথ করানোর আগে কী করতে হবে? প্রথম ম্যাথটা বুঝেছেন, এইটা একটু প্রসেসিং করতে হবে, তারপর সেকেন্ড ম্যাথ। পাবলিক স্পিকারকে এটাই করতে হবে। আমার কাজ এখানে এসে সেশন নেওয়া না, আমার কাজ আপনাকে যে জিনিসটা হওয়ার কথা দিয়েছি সেটার পথে আপনাকে এক ধাপ এগিয়ে দেওয়া। সো আমার টার্গেট ওইটাই থাকবে। বুঝতে পারছি? টার্গেট ভুলবেন না। আপনাকে রিপ্রেজেন্ট করতে আপনি স্টেজে উঠবেন না, আপনি উঠবেন সবাইকে তার ডিমান্ড ফুলফিল করানোর জন্য। ওকে, পজের কাজ এইটুকুই। পাওয়ার অফ পজটা কি ক্লিয়ার? পজ কি নেগেটিভ? আমার জন্য একটা ওয়েপন, আমি জানি না আপনার জন্য কি। আজকের পর থেকে আপনি কি ভাববেন? ইটস অ্যান ওয়েপন, একটা ওয়েপন এটা। এবং এই ওয়েপন দিয়ে আপনি কী করতে পারবেন? পুরো সকলকে আপনার দিকে ডাইভিং করাতে পারবেন। এই যে আবার পজ দিলাম, ঠিক আছে? ওকে, এইবার আমার পরবর্তী কাজ, ভয়েস ট্রেনিং লাগবে না আপনার? এই যে এতক্ষণ ধরে বললাম ভয়েস চেঞ্জ, ট্রেনিং লাগবে না? আসলে করব কেমনে? করতে হবে। ইভেন আপনার ভয়েসের পিচিং ক্ষমতা, পিচ শব্দটা লিখে রাখেন। পিচ শব্দটার সাথে কেউ কানেক্টেড আছেন? থাকার কথা, যেহেতু ইউনিভার্সিটিতে পড়েন। এডিটিং করলেও পিচ একজন আছে, আমার ভাই আছে, আর পিচ 2জন। পিচ শব্দটা কি জানেন? ভলিউমের তীক্ষ্ণতা। পড়ছেন না এগুলা? আচ্ছা, একটা উদাহরণ দেখাই। একটা গান, এটা কি স্লো মোশনে শুনছেন কখনো? শুনছি না? আচ্ছা, এবার বলি, টোনটা এরকম হয়, কানে লাগে না লাস্টেরটা? এইটা হচ্ছে হাই পিচ। ও, এটা হচ্ছে কি লো পিচ। আর এটা আমার নর্মাল ভয়েস। বুঝতে পারছি? এখন যেটা বলতেছি, আপনার পিচকে আপনি জানেন কীরকম? এটাও জানতে হবে। কারণ কি? কারণ আমি বলি, আমি এইটা কনফার্ম, যদি আজকে আমাকে একটা ফোন কল এনে দেন, ঠিক আছে? আপনার ছেলে বন্ধু থাকলে আমাকে দিবেন, ওকে? ফোন কল আনার পর আমাকে দিবেন, আমি বলবো হ্যালো সাবির, আমি তো তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছি, তুমি কেন অ্যাকসেপ্ট করো নাই? সে প্রথম কয়েক মিনিট ভাববে এটা কোনো ছেলে না। এটা কিন্তু আপনার পিচ। আপনি চেঞ্জটা কী করছেন? পিচ। এইবার মনে করেন আপনি পুলিশ অফিসার, এবার আপনার ছোট্ট নাট্টু নুট্টু ভয়েস দিয়ে তো চলবে না। পুলিশ অফিসারের ভয়েস কীরকম হয়? পান খাওগে, একটু মোটা থাকে না? এবার আসেন, হ্যালো সাবের,
তোমার নামে একটা কমপ্লেন এসেছে এবং তোমাকে আমাদের সাথে আর্জেন্ট দেখা করতে হবে। তুমি একটু কাইন্ডলি তোমার ফোনটা নিয়ে আমার সাথে একটু আর্জেন্ট দেখা করবে। ভয় পাবে কি না? চেঞ্জ করছি কি? পিচ। চেঞ্জটা কী করছি? পিচ। আমি যে বললাম প্লে দ্য ক্যারেক্টার, মনে আছে স্টোরি টেলিংয়ে? এখন আপনার ক্যারেক্টারটা হচ্ছে মেয়ে, ক্যারেক্টার প্লে করবেন, তখন কি ভয়েস চেঞ্জ করতে হবে না? এখন যদি মেয়েকে ছেলের ভয়েস দিয়ে পাঠান কেমন লাগবে? ভালো লাগবে না। এবার কাহিনী সাব্বির আর আমার না, সাবিনা আর আমার। সাবিনার সাথে অনেক দিন পরে দেখা, তখন সাবিনা বলছে আল্লাহ তুমি এত সুন্দর, জিনিসটাকে বুঝতে পারছি। এইবার কি ক্যারেক্টারের সাথে গেছে না ভয়েসটা? এইটার জন্য আপনার পিচের দক্ষতা লাগবে। পাবলিক স্পিকিং মানে 156টা স্কিল, শুধু পাবলিক স্পিকিং স্কিল না। জিনিসটাকে বুঝতে পারছেন? চলেন এখন একসাথে প্র্যাকটিস করব। আমরা সবাই একসাথে বলবো, ওকে? আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে অনেক বেশি গর্বিত। এই দুইটা লাইন একসাথে বলি সবাই, রেডি? আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে পেরে অনেক গর্বিত। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে পেরে অনেক বেশি গর্বিত। লেভেল 5 ভলিউম। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে পেরে অনেক গর্বিত। এবার আপনারা এইবার বলছেন না এইভাবে। এবার শুরু হচ্ছে ট্রেনিং। জড়তা থাকবে, আমার সামনে কি আপনি জড়তা ফিল করবেন? রিকোয়েস্ট করি করবেন না। আপনার সামনে থার্ড জেন্ডার হইতে পারছি, আর আপনি আমার সামনে জড়তা ভাঙতে পারবেন না? একটু জড়তা ভাঙেন যা শেখার জন্য। জিও ভাই হাত দেন। আচ্ছা, জিও ভাই হাত দিয়ে ধরেন। ওই যে বার্গারটার মধ্যে মাংস আছে না, মনে শুধু মাংসটা ধরবেন। ধরছেন? ওকে। লজ্জা পেলে পেছন ফিরে ধরেন, সমস্যা নেই, কিন্তু আমার সামনে লজ্জা পেতে হবে না। এবার যেটা বলছেন বলেন। হাসা যাবে না, বলেন। আমি ট্রাই করি নাকি? আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতি গর্বিত। অকওয়ার্ড না? বাট এইবার পুরোটা কে কে করছেন অনেস্টলি? চলেন আবার করব, কারণ পরের ধাপের পরের ট্রেনিং, এটা না করলে পরেরটা পারবেন না, ঠিক আছে? কারণ এখানে একটা কাজ হবে ভেতরে। চলেন এবার অনেস্টলি 3, 2, 1। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গর্বিত। ওকে, ছেড়ে দেন। এইবার বলেন আবার আগের মতন, প্রথম স্টাইল। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে পেরে অনেক গর্বিত। ফিলিংস কিন্তু আলাদা এখন, আলাদা কিনা? একটু ইজি মনে হচ্ছে কিনা যে একটু বলতে একটু স্পষ্টতা বাড়ছে না? এই ট্রেনিংটা প্রত্যেক দিন করতে হয়, এতে আর্টিকুলেশন পাওয়ার বাড়ে। জিনিসটাকে বুঝতে পারছেন? আর্টিকুলেশন পাওয়ার বাড়ে। সো এইটা হচ্ছে আপনাকে করতে হবে। এবার পরের ট্রেনিংটা করি। আমাদের প্রত্যেকটা জায়গায় ভোকাল ট্রেনিং লাগবে। এবার আসি, ছোটোবেলাতে অনেক করতাম, বাট জানি নাই যে কখন এটা এত কাজে আসবে। এরকম করতাম না, অনেকে করতাম না। তবে এবার একটু ডিফারেন্ট স্টাইলে করতে হবে, কারণ ট্রেনিংয়ে তো কোন কাজে আসবে না। সবাই একটা পরিচিত গানের নাম বলেন তো। আচ্ছা, সবার জন্য যেহেতু বলতেছি, জাতীয় সঙ্গীত কমন না? সুরটা লাগবে। এইবার এইটা দিয়ে ওই সুরটাই করতে হবে। তাহলে আগে আমার সাথে 20 সেকেন্ড এইটা করে দেখান। সাউন্ড আসবে না, ওই মুখের সাউন্ড আসবে না, খালি এটারই সাউন্ড আসবে। করতে থাকেন 20 সেকেন্ড। ওকে, ডান। অনেক মোটরসাইকেল হয়েছে। আর ভুলেও সাইডে ফিরেন না, মুখ থেকে যে কোনো কিছু বেরোতে পারে, শুধু সামনে থাকতে হবে। আচ্ছা, এরপর আসি। এটা গেল 20 সেকেন্ড। সেকেন্ড প্রসেস, টিউন দিতে হবে। এবার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাওয়ার চেষ্টা করেন এই টোন দিয়ে। ট্রাই করেন,
পারেন কিনা দেখেন, মনের টোনই বড় টোন, মনে মনে মিললেই হবে। ওকে, পজ। এটা সবার জন্য হাততালি হবে, সবার অ্যাটেনশন অনেক ভালো আপনাদের, অনেক কোঅপারেটিভ আপনারা। এবার আমি বলি, এবার একটু চিন্তা করেন, প্রথমে যখন 20 সেকেন্ড বলছি একটা ফ্লোতে ছিল না, একটু ইজি ছিল না। যখন গানের টোন বললাম, একটাই কম একটাই বেশি, আবার টোনের সাথে মিলাইতে গিয়ে আরেকটু এই জায়গায় আপনার মাসলস সকল, ওই যে বললাম না, লেভেল 1 to 4, 6 to 10, তারপর হচ্ছে আপনার টোন বাড়াতে হবে, ক্যারেক্টার ডেভেলপ করতে হবে। শিফটিংয়ের ক্ষেত্রে আপনার এই ভেতরে মাসলস হেল্প করতে হয়। এবং এই ট্রেনিংটা যারা করে তারা জানে না বেনিফিট কী, কিন্তু ট্রেনিংটা যারা শেষ করে তারা এর বেনিফিট অস্বীকার করে না। আমি সে বোঝাতে পারছি, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সকালবেলা জাস্ট এই কাজটা করবেন উইদাউট নোয়িং এনি কাইন্ড অফ বেনিফিটস। এটা না জেনে জাস্ট করবেন। রুমমেট যদি থাকে বাহিরে, বুঝতে পারছি, এইটা অলওয়েজ মাথায় রাখতে হবে। যাই করবেন রুমমেটের সামনে না, যারা কখনও করতে পারবেন না। এইটাই হচ্ছে আমার পরের টপিক, হাউ টু ব্রেক মাইসেলফ। গুরুত্বপূর্ণ কি না? হাউ টু ব্রেক মাইসেলফ। আমি জানি বোরিং লাগতেছে, প্লিজ আর একটু আমার তথ্যগুলো জানানো লাগবে। যদি আমি আজকে এখান থেকে নেমে যাই তথ্যগুলো শেষ না করে, আপনার আননোন থেকে যাবে। যদি আপনারা এতটুকুতে সন্তুষ্ট থাকেন আমি এখানে শেষ করতে পারি, বাট আমার কাছে আরও কিছু তথ্য আছে যেগুলো আপনার জন্য প্রয়োজন। কন্টিনিউ করি। হাউ টু ব্রেক মাইসেলফ। হাউ টু ব্রেক মাইসেলফ। নিজেকে ভাঙতে চান না? যেমন আছে এমনটাই থাকবেন? সবাই আগায় যাচ্ছে, আর আপনি সবাই যতই আগাক এটা শিখলে এক লাফে উঠবেন, আর কিচ্ছু না। এটাই করতে আসছেন আপনারা। ওকে, এই যে এইটা ওইটা যেটা আপনি প্রথমে, তারপরে হবেন এই যে এটা। ওকে, আচ্ছা, হাউ টু ব্রেক মাইসেলফ। চলেন নিজেকে ভাঙি। একটা লাইন বলি, শুনতে তিতা, করতে কঠিন, মানতে হবে, মানলে সহজ। শুনতে তিতা, করতে কঠিন, মানতে হবে, মানলে সহজ। চারটা লাইন মাথায় থাকবে? আচ্ছা, শুনতে তিতা তবু মানতে হবে, শেষ। আর কিছু বলতে পারবো না। শুনতে তিতা তবু কি করতে হবে? মানতে হবে, নাহলে ভাঙতে পারবেন না। এবার বোঝেন, লাইনটা খুবই ডেঞ্জারাস। নিজেকে ভালো করে পরিবর্তন করতে চাইলে, নিজের পার্সোনালিটি, অ্যাটিটিউড, বিহেভিয়ার চেঞ্জ করতে চাইলে সেম এনভায়রনমেন্টে কখনো পারবেন না। কি চেঞ্জ করতে হবে? এনভায়রনমেন্ট মানে কি? গাছ? এখানে কি সমাজের এক্সপ্লেনেশন খাটবে? এনভায়রনমেন্ট মানে কি? আমার চলাফেরার সঙ্গী যারা, যারা আমাকে অলরেডি চিনে ফেলছে, এক কথায় বললে যারা আমাকে অলরেডি চিনে ফেলছে, আমার কীরকম বৈশিষ্ট্য জেনে ফেলছে, তারাই আমার এনভায়রনমেন্ট। জিনিসটাকে বোঝাতে পারছি? বিশ্বাস হয় না? ক্লাসে চুপচাপ বসে থাকেন কারা এক কোনায়? না, আমার কথাটা বেশি বলি না, ভালো লাগে না। ওকে, ক্লাসে অনেক বেশি কথা বলেন, মানে অ্যাক্টিভ একটা পার্সন কারা কারা? অনেস্টলি বাকিরা কি? মাঝে মাঝে বলি, মাঝে মাঝে বলি না। ওকে, যারা একদম চুপচাপ থাকেন, কালকে একটু আওয়াজ তোলার চেষ্টা করেন, একটুও ভ্যালু দিবে না। জিনিসটাকে বোঝাতে পারছি? এবং আপনি স্পিচও কেউ শুনবে না যদি ঠিকঠাক মতো আপনার কন্ট্রোল না রাখতে পারেন। কথা হচ্ছে, যারা বেশি কথা বলেন তারা চুপ থাকেন। কী রে, তোর আজকে কী হয়েছে? চুপ কেন? তো মন খারাপ কেন? আপনাকে তারা নতুন এনভায়রনমেন্টে কী করতে দিবে না? যাইতে দিবে না। জিনিসটাকে বুঝতে পারছেন? এই কেন যাইতে দিবে না? জানে আপনি কেমন ছিলেন, কারণ আপনাকে টেনে আবার আগের এনভায়রনমেন্টে নিয়ে আসবে। আর একই এনভায়রনমেন্টে আপনি কী থাকবেন? সেমই থাকবেন। বিশ্বাস করেন, আপনাদের কারোর সাথে আমার কিন্তু দেখা হয় নাই। আপনারা যদি হঠাৎ করে, যতই আপনি চুপচাপ থাকেন, বলেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, এই কাজটা যদি করেন, আমি ধরে নিব আপনি এমন। আর যদি আপনি আমার সাথে আর 6টা মাস এরকম থাকেন, আপনি হয়ে যাবেন এমন। আমি কি জিনিসটা বোঝাতে পারছি? এই জন্য ফ্যামিলিতে থাকি, ফ্যামিলিতে একদম ভেজা বিড়াল,
ইউনিভার্সিটিতে ফ্রেন্ডের সাথে মিশে 6 মাস পর আমি হয়ে যাই এখানকার রাজা। কারণ কি? ফ্রেন্ড সার্কেল আমার একটা নতুন এনভায়রনমেন্ট, আমি নিজেকে নতুন করে একটা রাজা হিসেবে তৈরি করতে পারছি ওখান থেকে বের হয়ে। জিনিসটাকে বুঝতে পারছি? এইটাই এটার উত্তর। চেঞ্জ দ্য এনভায়রনমেন্ট টু ব্রেক ইউর সেলফ। এনভায়রনমেন্ট কি আমাকে ফ্যামিলি সারবেন? ভুলও এই কাজ করেন না, আমার বাসায় কিন্তু পুলিশ আসবে। ফ্যামিলি ছাড়তেও বলি নাই, ফ্রেন্ড সার্কেল ছাড়তেও বলি নাই, নতুন এনভায়রনমেন্টে চলে আসেন। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা একটা নতুন এনভায়রনমেন্টে থাকেন। জিনিসটাকে বোঝাতে পারছি? যে এনভায়রনমেন্টে কেউ আপনাকে প্রিভিয়াস কোনো কিছু দিয়ে জাজ করবে না। একটা মানুষের প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নিজেকে মেলে ধরার জন্য প্রিভিয়াস জিনিসগুলো ডিলিট করা প্রয়োজন। কিন্তু প্রিভিয়াস জিনিসগুলো যারা জানে তাদেরকে দিয়ে ডিলিট করানো যায় না। সব থেকে বেস্ট হয় তাদের সাথে থাকলে যারা প্রিভিয়াস কোনো কিছুর সাথে যুক্তই না। জিনিসটাকে বুঝতে পারছেন? জীবনে কোনো একটা পর্যায়ে আপনি আবার আগের এনভায়রনমেন্টে চলে যাবেন। বুঝতে পারছি? সো চেষ্টা করবেন যদি পাবলিক স্পিকার হিসেবে ডেভেলপ করতে চান। আপনি কেমন কোয়ালিটি আমি জানি না, আপনার ফ্রেন্ড আপনাকে কেমন চেনে আমি জানি না, শুধু আমি একটা কথা জানি, আপনি যদি এখন কোনো ধরনের কোনো জায়গা ছাড়া একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরেও যদি রেল লাইনে শুয়ে থাকেন, আপনিও যে কোনো জায়গায় কাঁপিয়ে আসতে পারবেন। এইটা আমি জানি, আমি এগুলোর মধ্য দিয়ে গেছি। শুধু এইটুকু বলবো, জড়তা দূর করতে হবে। এনভায়রনমেন্টকে জানি কষ্ট, ছাড়া প্রত্যেকটা এনভায়রনমেন্ট ত্যাগ করে আসা অনেক কষ্ট। বাট যদি নতুন এনভায়রনমেন্টের স্বাদ পেয়ে যান, পুরনো এনভায়রনমেন্ট আর কখনো যাবেন না। এটাও সত্য। বলতে পারছি? এডিটক্স এরকমই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যেখানে আপনার কোনো কিছুর জাজমেন্ট হয় না। বুঝতে পারছি? আপনার নতুন জিনিসগুলো আমরা এখানে দেখি। একটা লাইন লিখেন, খুবই গুরুত্বপূর্ণ লাইন। ভয়েস চেঞ্জ করতে বলছি সবার। যে ভয়েস আছে এটা আমি জানি না কতটুকু আছে, বাট ভয়েস চেঞ্জ করতে বলা মানেই একটা লাইন। ভয়েস ইজ দ্য সিরিজ অফ বিহেভিয়ার। ভয়েস ইজ দ্য সিরিজ অফ বিহেভিয়ার। আপনার ব্যবহার যেমন, আপনার ভয়েস এমন। যদি কখনো প্রশ্ন করেন নিজেকে, আমার ভয়েস কেন এমন, তাহলে উত্তর কি? তোমার ব্যবহারই এমন। আমি কি জিনিসটা বোঝাতে পারছি? আপনার ব্যবহার আপনার ভয়েস ঠিক করে, আর কিচ্ছু না। এইটাই সিক্রেট। চেঞ্জ ইউর ভয়েস। আপনার কানে কি হিট করবে আজকের পর থেকে? চেঞ্জ ইউর, আমি বলবো ভয়েস, কানে কি হিট করতে হবে? এই তো, চেঞ্জ ইউর ভয়েস। কানে কি প্রবেশ করবে? চেঞ্জ ইউর বিহেভিয়ার। একটা বিহেভিয়ার চেঞ্জ করেন, তাহলেই হবে। বুঝতে পারছি? আমি বলবো চেঞ্জ ইউর ভয়েস। আজকে সেশনের পর আপনার মাথায় হিট করবে, আমার ব্যবহার চেঞ্জ করতে বলছে, নট ভয়েস। কারণ ওইটা চেঞ্জ করলে আমার কী হয়ে যাবে? ভয়েস চেঞ্জ হয়ে যাবে। একটু বাইরে যান, যা যা বলছে অ্যাপ্লাই করে দেখেন, সব দেখবেন যে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, খেটে যাচ্ছে। রুমমেটের সাথে আপনি খুবই মাস্তি করেন, তার সাথে খুবই রিল্যাক্স, বাসায় একদম বাইরে বেরোনোর সময় মেকআপ টেকআপ করে স্যুট টুট পরে বের হই ভার্সিটিতে, রুমে আসলে একদম ক্যাজুয়াল ড্রেস, একদম রুমমেটের সাথে, আরে বাবা। আর ছেলেদের তো বললামই না, কি অবস্থা। এখন হঠাৎ করে ড্রেস আপ করে নর্মালভাবে একটু অ্যাটিটিউড নেন, আপনি একটু ম্যাজিস্ট্রেট। ব্যবহার চেঞ্জ করেন, ফ্রেন্ডের সাথে কথা বলেন, একই স্টাইলে কথা বলতে পারবেন না। যখন ব্যবহার চেঞ্জ করে সিদ্ধান্ত নিছেন, টোন চেঞ্জ হয়ে যাবে। এবং এটা আপনার অবভিয়াসলি মাইন্ড সেট আপের উপর। ঠিক আছে? ওকে, শুরু থেকে একবার করে বলবো, আপনি বলবেন যে আপনি এটা করবেন। ওকে, দেখি আপনার কতটুকু শিখতে পারছেন। কালকে মাইক দিব আপনাকে এখানে এসে কথা বলার জন্য। এখানে আসার আগে আপনার প্রথম কাজ কি? ভিজুয়াল। আমি কি আপনার ভয়েস শুনছি? আপনি কি আমার এর আগে ভয়েস শুনছেন? না। তাহলে আপনি সবার আগে কী দেখছেন? ওকে, তাহলে আপনি সবার আগে কী ঠিক করবেন? দেখেন আজকে আপনাকে কতটা প্রিপেয়ার করে দেয়, ভিজুয়াল ঠিক করবেন। এরপরে কেন ভিজুয়াল ঠিক করব? ওইখানে যারা আছে তাদের অ্যাজাম্পশন কন্ট্রোল করার জন্য। কারণ যতক্ষণ অবধি আমি ভয়েস দিচ্ছি না, আমাকে কন্ট্রোল তো করতে হবে। এঙ্গেজমেন্ট কিন্তু শুধু কথা বলার স্টার্টিং পয়েন্ট থেকে না, শুরু থেকে। ওকে, নাম্বার 3। এরপরে কি? ভোকাল। ভোকালের ক্ষেত্রে কথা বলে স্টার্ট করব কত নাম্বার? 5। ইম্পর্টেন্ট কথা, ইমোশনাল 1। কেন? ইন্টেন্সি সর্বোচ্চ লেভেলে নেওয়ার জন্য আমার লাগবে কত? 1। ওকে, গুড, ভেরি গুড। এবার বলেন, যখন গল্প বলবো তখন আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি?
সেটাকে ইম্যাজিন করা, সিচুয়েশনটাকে ইম্যাজিন করে সিচুয়েশনের রোল প্লে করতে গিয়ে আপনাকে ক্যারেক্টার প্লে করতে হবে। ক্যারেক্টার প্লের ক্ষেত্রে কি রাখা যাবে না মনের মধ্যে? কোনো ধরনের সংকোচ বা জড়তা রাখা যাবে না। এইবার ছেলের থেকে মেয়ের ক্যারেক্টার বা বিভিন্ন ধরনের ক্যারেক্টারে গলার পিচ কি সেম না, এই পিচ কন্ট্রোল করতে আপনাকে শিখতে হবে, পিচিং স্কিলটা আপনার রাখতে হবে। টোন চেঞ্জ করতে কন্ট্রোলারকে, গুড, কে কন্ট্রোলার? ফেশিয়াল এক্সপ্রেশন। তাহলে টোন চেঞ্জ করে যদি কথা বলতে চান, স্যাড টোন, হ্যাপি টোন, চেঞ্জ করতে হবে জাস্ট একটা জিনিস, কি? গুড। আজকে আপনাদের একটা টাস্ক দেই, জানি করবেন না, আপনাদের জায়গায় আমিও তো ছিলাম, তবু দিয়ে রাখি দায়িত্ববোধ। ফেসবুকে এখন থেকে যে মেসেঞ্জারে যে ইমোজিগুলো দিবেন না, দেওয়ার আগে মুখে আগে এটা করে নেবেন, তারপরে দিবেন, মনে থাকবে? মনে করেন আপনি দিলেন চোখ বন্ধ করে আরেকটা এই কাজগুলো একটু করতে হবে। যখন আপনি প্রত্যেকটা ইমোজির কন্টেন্টগুলো আপনি নিজে করবেন, তখন ফেশিয়াল এক্সপ্রেশনের সাথে আপনি কমফোর্টেবল হবেন। আমি এসে বোঝাতে পারছি? আরও ভালো হয় কোনটা? একটা পোস্টার নেবেন 10টা ইমোজির, রেখে দিবেন, বন্ধুর সাথে গেম খেলবেন, যেটা ধরবে এটা করতে হবে। বুঝতে পারছি? দেখবেন অনেক এনজয় করবেন এই জিনিসগুলো। বাট এই ছোট্ট একটা জিনিস আপনার জন্য গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? এখন আপনাকে একটা ইমোজি দেই, আপনি 10 বার ভাববেন আমি কেমন পার্সোনালিটির মানুষ, বন্ধুরা আমাকে কেমন চেনে, আর মানুষ কি ভাববে। আমার গোল হয়েছে বিসিএস অ্যাডমিন ক্যাডার, আর আমি এখানে এরকম করতেছি, এইসব মাথায় আসবে। বাট বিশ্বাস করেন, যারা এগুলো, যাকে নিয়ে আমরা সবচেয়ে বেশি মজা করি, সেই আলটিমেটলি সবচেয়ে ভালো জায়গায়। জিনিসটাকে বুঝছেন? যে বেশি সিরিয়াস তাকে জীবনও দেখি না সব জায়গায় যাইতে, সে একটা নির্দিষ্ট জায়গায় সিরিয়াস থেকে সর্বোচ্চ নির্দিষ্ট জায়গায় যেতে পারে। বাট যে সব জায়গায় অ্যাডজাস্ট করে নেয়, সে দেখবেন ব্যাকআপ রাখে 10-12টা। বুঝতে পারছি? সো নিজেকে ভাঙতে শিখেন। কোন এনভায়রনমেন্টে? নতুন এনভায়রনমেন্টে। আজকে আমি বলছি আপনি শিখবেন। সবচেয়ে বড় ভুল সাইকোলজিক্যালি, একই লেকচার কন্টেন্ট ইউটিউবে যা পাওয়া যায় সবই কিছু করতেছেন, রুমে যাচ্ছেন, সেম এনভায়রনমেন্ট, পরের দিন স্কুলে যাচ্ছেন, ইউনিভার্সিটিতে যাচ্ছেন, ডিপার্টমেন্টে যাচ্ছেন স্টাডি করতে, আবার ব্যাক করতেছেন, সেমিস্টার ফাইনালের রুটিন শেষ। যা প্ল্যান করছিলাম নিজেকে চেঞ্জ করব, সেমিস্টার ফাইনাল এসে সব শেষ করে দিল। কোশ্চেনের একটা পরীক্ষা খারাপ হয়েছে, পরের সেমিস্টার আর কিচ্ছু করা যাবে না এক্সট্রা, এই সেমিস্টারে আরও ভালো করে পড়বো, এরকম ইয়া হবে। আবার সেই আগের এনভায়রনমেন্ট, পরের বছর আবার অ্যানাউন্সমেন্ট আসবে রেজিস্ট্রেশনের, যাই এইবার সিরিয়াস, আবার রেজিস্ট্রেশন করি। পরের বছর আপনাদের চেহারা আমি ওই জায়গায় দেখতে চাই না, আমি চাই এই জায়গায় স্টেজে। ক্লিয়ার? একটু আগে দুজন বক্তা বলে গেল না, ওনারা আমার অনেক ফেভারিট, এবং ওনারা কিন্তু পরের বছর আপনাদের জায়গায় ছিল। আমি কথা দিয়েছিলাম যদি আমার কথা শেষ অবধি শোনেন, তাহলে স্টেজে আপনাদেরকে দিয়ে আমি সেশন নেওয়াবো, আমার কথাবার্তা বলা লাগবে না, আপনারা বলতে পারবেন। তারা কিন্তু এটা করতে পেরেছে ওইখানে বসে থেকে। নেক্সট টাস্ক ইজ ইয়োর্স। আমি আবারও বলতেছি, কে কেমন আমার জাজ করার কোনো দরকার নেই। আপনি ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট জানা দরকার নেই, জিনিসটাকে বুঝতে পারছি? বাট আমি জানি যে কেউ পারবে। পাবলিক স্পিকিং এটাই একটা স্কিল সবার জন্য, এটার জন্য টাকা লাগে না। আজকে সেশনটা আমি একদম যেরকম ওয়ার্কশপের ফি নেওয়া হয় 1500-1600 টাকা করে নিতে পারতাম না। বাট আমি জানি যদি এখান থেকে একজন পাবলিক স্পিকার হয়ে যায়, কত পাওয়ারফুল একটা মানুষের সাথে আমার পরিচয় হবে। প্রত্যেকে এখানে যারা আছেন, আপনাদের মাঝখান থেকে যদি কোনো একটা চেহারা একটু ভালো করে যদি দেখেন, একটা চেহারাও যদি পাবলিক স্পিকার হয়ে যায়, সে এমন একটা পাওয়ারফুল মানুষ হবে যার সাথে যদি আপনার কানেকশনও থাকে, আপনার লাইফে চিন্তা করা লাগবে না। পাবলিক স্পিকারদের সাথে যদি কারো কানেকশন থাকে, সে লাইফে কখনও চিন্তায় পড়বে না। জিনিসটাকে বুঝতে পারছেন? পাবলিক স্পিকার এত পাওয়ারফুল একটা জিনিস। এখন যদি বলেন আপনার সুপারম্যানের বন্ধু, ডোরেমনের বন্ধু, কেমন লাগবে? এখন থেকে বলবেন আমি পাবলিক স্পিকারের বন্ধু। এতটুকু পাবলিক স্পিকিংকে সিরিয়াসলি নিতে হবে। আর যদি চ্যালেঞ্জ করতে চান, আসেন চ্যালেঞ্জ, পাবলিক স্পিকিং শিখে দেখান, পাবলিক স্পিকার হন, 2 বছর পাবলিক স্পিকার থাকেন, পাবলিক স্পিকিং কোয়ালিটি নিয়ে, এরপরে এসে বলেন যে ভাই আমার না কোনো লাভই হয় নাই, চ্যালেঞ্জ দিলাম। এই কথা আপনার মুখ দিয়ে বের হবে না, আপনি ভাইয়াকেই বলে যাবেন, আপনি এমন পজিশনে থাকবেন। জিনিসটাকে বোঝাতে পারছি? আমরা 4 বছর একাডেমিক লাইফে দেই, তবু অনিশ্চয়তা কিনা।
আর আমি এখানে দাঁড়িয়ে থেকে কোনো টিচারকে কখনো নিশ্চয়তা দিছে তুমি 4 out of 4 পাও, তোমার এটা হবেই কনফার্ম? আমি নিশ্চয়তা দিলাম যদি কোনো অঘটন না ঘটে, আল্লাহ না করুক, সব কিছু যদি ঠিক থাকে, অনুকূলে থাকে, অস্বাভাবিক কিছু না ঘটে, পাবলিক স্পিকিংটা যদি শিখে যেতে পারেন, যা একাডেমিক লাইফে করতে পারবেন না তা পাবলিক স্পিকিং করে দেখাবে। আমি এখন অবধি যা যা অ্যাচিভ করতেছি একাডেমিক কিচ্ছুর সাথে রিলেটেড না, শুধু একটা পাবলিক স্পিকিং। কখন আমার ডিগ্রি চায় না ওই সেক্টরটা। ইভেন ইন্টারভিউ দিতে গেলে কি চায়? সিভি চায়, কত সিজি পাইছো এটাও লিখতে বলে। আমার কন্ডিশনটা এরকম হয়েছে, সিভি চায় নাই বিকজ হারাইতে চায় না। আমার ক্ষেত্রে একটা ইন্টারভিউ খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারভিউতে 1 মিনিটে ইন্টারভিউয়ারের সাইকোলজি বোঝা যায়। এগুলো প্রত্যেকটা জিনিস পাবলিক স্পিকাররা পারে। আমার এখন অবধি 3টা সেক্টরে আমি জব করেছি, সিলেক্টেড হয়েছি উইদাউট মাই সিজি। আর সিজি দিলে কি ধরা খাইতাম? না, সিজিও আমার 3.9-এর উপরে। পাবলিক স্পিকারদের সিজি কখনো খারাপ হয় না। এখন বলি কেন? ভাই যাবেন না? পাবলিক স্পিকার 1 মিনিটে ইন্টারভিউয়ারের সাইকোলজি পড়ে 6 মাস ক্লাস করে স্যারের সাইকোলজি বুঝতে পারবে না? কোন স্যারের সাথে কি বলতে হবে? সিআর ওরাই বেশি হয়। আমিও 3 সেমিস্টার টানা সিআর ছিলাম। আমি জিনিসটা বোঝাতে পারতেছি? ওই সিআরগুলোই কোশ্চেন আইডেন্টিফাই করতে জানে, কোন কোশ্চেন আসবে, ভাইভা বোর্ড ডিল করতে জানে। আমি সত্যি কথা বলি, যদি পাবলিক স্পিকিং আর ইংলিশের স্কিল যদি আমার না থাকতো 3 পাইতাম কিনা সন্দেহ। কারণ আমি জানি না আমার মতো কারা কারা আছেন পরীক্ষার আগের 3 রাতে আমার সেমিস্টার। কারণ এই ইউনিভার্সিটিতে উঠে এত কিছুর মধ্যে পড়াশোনা কখনোই করতে আসি না এই জিনিসগুলোতে। বুঝতে পারছি? এখন কেউ আছেন যে আগের 3 রাতে শেষ ভরসা, সাজেশন পাইলে আল্লাহ ভরসা, না পাইলে শেষ। সাবাস, থ্যাংক ইউ। পাবলিক স্পিকার হইতে হবে তাহলে। পাবলিক স্পিকার হন, এই 3 দিনই আপনাকে বাঁচাবে। বাট সত্যি কথা, এই 3 দিনে একদিন কিন্তু মিস হয়ে গেলে আবার পরীক্ষার রেজাল্ট খারাপ। এই 3 দিনই 3 মাসের পড়া। সো আমি আপনাকে এই কথাগুলো এই জন্য বলতেছি, এগুলো করলে কারো রেজাল্ট খারাপ হবে না। অনেকে বলবে না যে কোকারিকুলারের দিকে যাওয়া দরকার নাই, পড়াশোনা করার ডিপার্টমেন্টের। অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার ডিপার্টমেন্ট নাম শুনছেন? আমার ডিপার্টমেন্ট এগ্রিকালচার ডিপার্টমেন্টে প্রথমেই বলবে পড়া বেশি, ল্যাব, পরীক্ষা, সেমিস্টার। প্রথম দিকে এগুলো শুনেছি, ভয় পেয়ে গেছি। কারণ যারা এই সেক্টরে যায় না তারা কিন্তু বলে না, এই জ্ঞানগুলো আবার তারা দেয় যারা যায় নাই। জিনিসটাকে বুঝছেন? যারা গেছে তারা কিন্তু বলে এগুলা না, যারা যায় না তারা বলে। আমি গেছি, আর আমি 3.9-এর উপরে আছে, এখন কাকে অ্যাডভাইস দিব কি আমি বলেন? এখন আমার খারাপ লাগে ওই মানুষটার জন্য যে এই কথাটা শুনে আসে নাই, এক্সট্রা কিচ্ছু শিখে নাই। দেশের অবস্থা দেখছেন? মানে নিশ্চিত কিচ্ছু বলা যাবে আগামী 5 বছর কী হতে যাচ্ছে? কিচ্ছু বলতে পারবেন না। আলটিমেটলি কারো কথা শুনে আপনি এক্সট্রা কিচ্ছু করেন নাই, এক্সট্রা কিছু শিখেন নাই। এক কথা, একটা জিনিস যেটা আপনাকে রিপ্রেজেন্ট করবে, কিচ্ছু শিখেন নাই। সৃষ্টির সেরা জীব হিসেবে আপনি বলতে পারবেন এই জিনিসটা আপনার আছে, এরকম কিচ্ছু আপনি একটা মানুষের অ্যাডভাইস শুনে হয়তো বা করেন নাই। তাদের জন্য খারাপ লাগে, কারণ তারা আলটিমেটলি রেজাল্টও খুব বেশি ভালো করতে পারতেছে না, কারণ তাদের অ্যাডিশনাল স্কিলটা নাই। কারণ অ্যাডিশনাল স্কিল কিন্তু এক্সামেও দেওয়া যায় নাই। আপনার রেজাল্ট যেটা হওয়ার সেটাই হচ্ছে, ওই এক্সট্রা যে পয়েন্টগুলো আসবে ওগুলোই হচ্ছে স্কিল। জিনিসটাকে বুঝতে পারছি? সো আমি প্রাউড ফিল করি আমার কাছে পাবলিক স্পিকিং স্কিল আছে। আরেকটা পাওয়ারফুল স্কিল আছে আমার, সেটা হচ্ছে ইংরেজি। ইংরেজিতে ইভেন আমি এতটা ডেভেলপ করতে পেরেছি এবং এতটা ঝুঁকে আছি, আমার ইংরেজিতে প্রায় যুক্ত থাকার বা শেখানোর প্রতি যুক্ত থাকা 5 থেকে 6 বছর। 6 বছর, প্রথম বছর দ্বিতীয় বছর গোছাতেই গেছে যে অ্যাকচুয়ালি কীভাবে কমপ্লিট করাতে হয়। এখন আমি আমার অ্যাচিভমেন্টটা বলি। সব থেকে ভালো লাগে আমার অনলাইনে যেখানে চ্যালেঞ্জিং একটা প্ল্যাটফর্ম। অনলাইনে কি কেউ স্পোকেন ইংলিশ শিখতে চায়? ইংরেজিতে কথা বলা আপনার মনে হয় অনলাইনে কেউ স্পোকেন ইংলিশে শিখে ফেলবে সব কিছু? সম্ভব হয় না। এইটাকে চেঞ্জ করা ছিল আমার প্রথম কাজ। সো আমি এই জিনিসটাকে চেঞ্জ করতে সক্ষম হয়েছি একটা লম্বা টাস্কের ভেতর দিয়ে সবাইকে রাখার মাধ্যমে। ওইখানে 3 বাচ্চার মা ইংরেজি কথা বলছে এবং সে এখনও আমার সাথে প্রত্যেক দিন ইনবক্সে গিয়ে বলে, প্রত্যেক দিন না, প্রত্যেক ক্লাসের দিন যখন ক্লাস নেওয়া হয় উনি কিন্তু আমাদের সাথে আসে, বলছে স্যার আমার বাচ্চাটাকে একটু করান। বাচ্চা কিন্তু কিছু বুঝে না, বোঝা যায় ভিডিও ক্যামেরার মধ্যে, খালি মিউট থাকে যে খাবো এরকম টাইপের, মাঝে মাঝে আনমিউট করে, তবু বাচ্চাকে নিয়ে বসে থাকে জাস্ট বিকজ অফ যেখান থেকে তার সূত্রপাত হয়েছে সেটাকে কেউ ছাড়তে চায় না।
সো মূলত আমি এই জায়গাগুলোতে এই কমেন্টগুলো শুনেছি। তিনি বলেছেন ছোটোবেলা থেকে যদি এভাবে শিখতাম তাহলে অনেক মনে হয় লাভ হইতো। এই কথাগুলো বলা এই কারণ, এই 50+ মানুষগুলোকে আমি আশা হারাইতে দেই নাই, তাদেরকে দিয়ে কাজ করাইতে পারছি। এরপর আসি ইয়াং লার্নার্স যারা আছে, ইয়াং লার্নার্সদের মধ্যে যারা ছিল তাদেরকে নিয়ে কাজ করতে আমি সবচেয়ে বেশি এনজয় করছি। তাদেরকে শুধুমাত্র আমার 100 দিন দিতে হয়েছে। 100 দিনের মধ্যে তার লাইফস্টাইল চেঞ্জ করতে হয়েছে একটু, কারণ ইংরেজি ভাষায় আপনার ইংরেজি লাইফস্টাইল লাগবে। লাইফস্টাইল চেঞ্জ না করলে ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন না। একটা ল্যাঙ্গুয়েজ একটা কালচার, ঠিক আছে? একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একটা কালচারের সাথে অ্যাড হন। সো আপনাকে রিয়েলিটি বেসড এক্সারসাইজের মধ্যে রাখতে হবে। সো মূলত আমি এই কাজটা করে যার যা যা ডিজায়ার সেগুলোর দিকে এগোতে অনেক বেশি হেল্প করতে পারতেছি। ইভেন এখনও রানিং আছে, আপনি ইএই এর নাম শুনবেন, ইফতেখার ইংলিশ একাডেমি স্টেডিয়াম মার্কেটে আছে। যারা রানিং স্টুডেন্ট তাদের কাছে একবার, আমি জানি আপনাদের কোনো ফ্রেন্ড আছে কি না, যখন স্পোকেন ইংলিশে রানিং কোনো স্টুডেন্ট পাবেন তাদেরকে জিজ্ঞেস করবেন, বলবে কী শিখাইছে, কী শিখাইলে বলবে কি জানেন? কন্ডিশনাল সেন্টেন্স, বলবে টেন্স, বলবে অ্যাগ্রিমেন্ট। এগুলো কি পরিচিত শব্দ না? ঝামেলাটা কোথায় জানেন? একবার জিজ্ঞেস করুন ব্যাখ্যাটা কী দিছে, এটা বলতে কি বুঝাইছে, আপনি বইয়ে কোথাও পাবেন না। জিনিসটা কি বুঝতে পারছেন? স্পোকেন ইংলিশে গ্রামার টপিকের ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে। লাস্ট অ্যাচিভমেন্ট বলি, লাস্ট অ্যাচিভমেন্ট হিসেবে আমার এই বছরে এই ইউনিভার্সিটির 2জন প্রফেসর যুক্ত হয়েছে এই তালিকায়, যারা ইংলিশটাকে ভালো করতে চায়। সো আমি 2জন প্রফেসরকে চেষ্টা করছি তারা যেন তাদের ক্লাসটাকে ইংরেজিতে কন্ডাক্ট করতে পারে। বুঝতে পেরেছি? জাস্ট নাম প্রকাশ করছি না মানে তো বুঝেন কেন প্রকাশ করছি না, নাম প্রকাশ করছি না, বাট 2জন প্রফেসর। বাট উনি হয়তো আমাদের সামনে উপস্থিত হবে পরের বছর, কারণ আমি টার্গেট নিয়েছি। স্যার নো টেনশন, আপনি জাস্ট আমাকে 4 থেকে 5 মাস দেন, আপনি যেহেতু ব্যস্ত, 4 থেকে 5 মাস পরে আপনি যেটা চাচ্ছেন ইংরেজিতে ক্লাস কন্ডাক্ট না, নেটিভ স্পিকার যেভাবে ক্লাস কন্ডাক্ট করে সেভাবে আমি আপনাকে দিয়ে ক্লাস কন্ডাক্ট করাবো। এটা আমি ওনাকে চ্যালেঞ্জ দিয়েছি। ওনার হয়তো বা 5 থেকে 6 দিন 6টা লেকচার হয়েছে, 1 মাস হয়েছে। উনি বলতেছে তুমি একটা বই লিখো প্লিজ, যত টাকা লাগে আমি দিব। একটা বই লেখা লাগবে ওনার জন্য। আসলে কিন্তু উনি টাকার জন্য বইটা লিখতে বলে নাই, আমি যদি ওনার খাতায় লিখে দিই ওনার খাতায় লেখা লাগে। সো উনি এত কিছু লিখবে না, কিন্তু গুরুত্বপূর্ণ মনে হয়, কারণ কোনো বইয়ে নাই যে পরবর্তীতে সার্চ দিয়ে পাবে। সো এই জিনিসটাই মূলত আমার একটা পাওয়ারফুল জায়গা ক্রিয়েট করে দিয়েছে। ওই প্রফেসরটার সাথে কি আমি দেখা করতে পারতাম? উনি কি কখনো আমাকে ডাকতো? ওনার সাথে কখনো কথা বলার সৌভাগ্য হতো? অন্য ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্ট হলো একটা কথা, অন্য ডিপার্টমেন্টের জায়গায় আমি কানেক্ট হতে পারছি কোনটা দ্বারা? ইংলিশ আর পাবলিক স্পিকিং। এখানে দাঁড়িয়ে আমি আমার ইংলিশটা নিয়ে কথা বলতে পারছি কেন? পাবলিক স্পিকিং। একটা পাবলিক স্পিকিং 10টা স্কিল বুস্ট করে, আমি সে বোঝাতে পারছি। সো আপনাদের কাছেও আমার একটা দাবি থাকবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্বাস করেন আর না করেন সবাই উইক ইংলিশে, তাদের ইংলিশের অবস্থা খুবই খারাপ, খুবই। টিচারদের অবস্থা দেখলেও বুঝতে পারবেন, খুবই খারাপ ইংরেজির অবস্থা। কিন্তু এটা এমন একটা জিনিস যেটা ছাড়া ভাত নাই। এটা আনঅফিসিয়াল ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি, এটাকে এখন অফিসিয়াল করে দিবে খুব শীঘ্রই। অ্যানাউন্স করে নাই, বাট একটা আন্দাজ করা যাচ্ছে। অফিসিয়াল মানে কি বোঝেন? প্রত্যেকটা কান্ট্রিতে এই ভাষাটা স্বীকৃতি পাবে, প্রত্যেকটা কান্ট্রিতে এন্ট্রি নেওয়ার জন্য এই ভাষা লাগবে আপনার, এবং যে কোনো জায়গায় চাকরি করার জন্য এই ভাষা লাগবে। এই ভাষা ছাড়া আপনি টিকতে পারবেন না। এক কথায় জাস্ট বলবো, যদি সত্যি আপনাদের হাতে 4 থেকে 5 মাস এরকম স্যারদের মতো স্টুডেন্টদের মতো থাকে, এই 4 থেকে 5 মাস আপনি আমাকে দিতে হবে যদি আপনি চান এক্স্যাক্টলি। কিন্তু কথাটা হচ্ছে আমরা আগে দৌড়াবো কোচিংয়ে, তারপরে আসবো যান। কোচিংয়ে দৌড়ালেই বিপদে পড়বেন, কারণ কোচিংয়ে গিয়ে রিয়েলাইজ করবেন শিট লেকচার, বিদায় হও। বুঝতে পারছি? বাট আমি কথা দিচ্ছি 5 মাসে আমি স্পিকার হিসেবে আপনাকে তৈরি করব, অ্যাট এনি কস্ট। আমার কথা শুনবেন, রেগুলার টাস্ক কমপ্লিট করবেন, আমার কাছে জমা দিবেন, এই সেশনটাই ইংরেজিতে নিতে পারবেন। ল্যাঙ্গুয়েজ একটা ল্যাঙ্গুয়েজ, আর কিচ্ছু না। এটার যে আমরা কি বানাইছি আল্লাহ, মানে থাক বলবো না। সো ল্যাঙ্গুয়েজ এটা একটা ল্যাঙ্গুয়েজ, জাস্ট শেখার প্রসেসটা সেম থাকুক, ঠিক থাকুক, সঠিক থাকুক, সময় দিতে হবে, শিখে বের হবেন।
বুঝতে পারছি? সো এইটা আপনাদের প্রতি থাকবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইএই একটা প্ল্যাটফর্ম আছে, আর ইএডি টক্স একটা প্ল্যাটফর্ম আছে। যদি কখনো পাবলিক স্পিকিং বা কমিউনিকেশন নিয়ে কোনো ধরনের গাইডলাইন বা কোনো ধরনের মতামত দরকার হয় বা কোনো ধরনের নিজেকে তৈরি করতে চাচ্ছেন, ইএডি টক্স আপনার জন্য আছে।